সব জল্পনার অবসান। অবশেষে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। 2010 সাল থেকে যে দায়িত্ব সামলে আসছেন সেই পদে বৃহস্পতিবার থেকে প্রাক্তন হয়ে গেলেন তিনি। আমি পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র দিয়ে এসেছিলাম। আমি জেনেছি যে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রেও তিনি আমাকে জানান যে কলকাতা পৌরসভার মেয়র পদ থেকেও পদত্যাগ করার জন্য। আমি তাকে বলেছিলাম যে গতকালকে ছুটি ছিল, ন্যাচারাল কোর্সে আমি বলেছিলাম যে আগামীকাল ছুটি, আজকে পৌরসভা খুললেই আমার পদত্যাগপত্র পৌঁছে যাবে। আমি সেই মতন আজকে দুপুরবেলা আমার পদত্যাগপত্র এই মাননীয় চেয়ারপারসন মালা রায়ের কাছে পৌঁছে দিয়েছি। শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফা ঘিরে সকাল থেকে কলকাতা পুরসভায় ছিল টানটান উত্তেজনা। এটা যে হতে চলেছে তা সকলেই জানতেন, কিন্তু তাও প্রশ্ন ছিল অনেকগুলো। শোভন চট্টোপাধ্যায় কি বুধবারই ইস্তফা দেবেন? তিনি নিজে আসবেন নাকি দূত মারফত ইস্তফাপত্র পাঠাবেন? সকাল থেকেই পুরসভার অন্দরে ঘোরাফেরা করছিল এই প্রশ্নগুলো, আর বাইরে ছিল টানটান উত্তেজনা। এদিন নির্দিষ্ট সময়ে কলকাতা পুরসভায় চলে আসেন পুর কমিশনার খলিল আহমেদ। কিছুক্ষণ পর চলে আসেন পুর চেয়ারপারসন মালা রায়। পুরসভার কমিশনার এবং চেয়ারপারসন মিলে একটি বৈঠকও করেন। এরই মধ্যে দুপুর 1টা নাগাদ জানা যায় শোভন চট্টোপাধ্যায় নিরাপত্তারক্ষী মারফত পদত্যাগপত্র পাঠাচ্ছেন কলকাতা পুরসভায়। সাদার্ন অ্যাভিনিউতে যে বহুতলে তিনি দীর্ঘদিন ধরে থাকছেন সেখান থেকে নিরাপত্তারক্ষীকে নিয়ে বেরিয়ে যায় গাড়ি। এই খবর কলকাতা পুরসভায় পৌঁছতেই সেখানে শুরু হয়ে যায় চূড়ান্ত তৎপরতা। পুরসভার প্রধান ফটকের বাইরে মোতায়েন করা হয় পুলিশ। দেখো, কলকাতা পুরসভার সামনে আমরা রয়েছি। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কলকাতা পুরসভার সামনে মেয়রের গাড়ি ঢুকলে যেরকমভাবে পুলিশ মোতায়েন থাকে, এখানকার কর্পোরেশনের যে পুলিশ চৌকি রয়েছে তার যেরকম পুলিশরা মোতায়েন থাকে সেরকমভাবেই এখানে পুলিশ মোতায়েন রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এই গাড়ি পৌঁছে যাবে হচ্ছে কলকাতা পুরসভায়, এবং সেখান থেকে মেয়রের নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা যাবেন এবং গিয়ে তারা এই চিঠি তারা জমা করবেন হচ্ছে পুরো চেয়ারপারসন মালা রায়ের কাছে তাদের জমা করার কথা। ঘড়ির কাঁটা যত এগোয় ততই নাটকীয় হয়ে ওঠে পরিস্থিতি। অবশেষে বেশ কিছুক্ষণ পর পুরসভার গেটে পৌঁছয় মেয়রের গাড়ি, কিন্তু তাতে ছিলেন শুধু চালক। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের গাড়ির চালক বেশ কিছুটা দূরে নেমে যান। প্রধান ফটকের বদলে অন্য একটি দরজা দিয়ে তিনি পুরসভায় ঢোকেন। তারপর সোজা কলকাতা পুরসভার চেয়ারপারসনের কাছে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগপত্র জমা দেন। পুরসভার ভেতরে তখন কার্যত হুলস্থুল পরিস্থিতি। পরপর মেয়র পরিষদদের এখানে ঘরগুলি রয়েছে এবং মেয়র পরিষদদের ঘর পরপর আমরা যদি পেরিয়ে যাই তাহলে যেটা দেখতে পাবো সামনেই হচ্ছে চেয়ারপারসন মালা রায়ের ঘর। আমাদের এখানে এই মালা রায়ের ঘরেতেই কিন্তু মেয়রের নিরাপত্তা রক্ষীদের এসে এখানে জমা করার কথা পদত্যাগপত্র। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও যথেষ্ট ভিড় রয়েছে, সেখানেও পুলিশরা রয়েছেন। আমাদের অপর প্রতিনিধি সৌভিক রয়েছে। সৌভিক, তোমার থেকে জানতে চাইবো যে ইতিমধ্যেই কি এসে পৌঁছেছেন যারা চেয়ারপারসনের ঘরেতে যাদের জমা করার কথা ছিল? দেখো, তারা কিন্তু ইতিমধ্যেই চেয়ারপারসনের ঘরে পৌঁছে যাচ্ছে এবং চেয়ারপারসন মালারের ঘরে কিন্তু সেই যে ইস্তফাপত্র সেটা দিতেই কিন্তু তারা ইতিমধ্যে গিয়েছেন এবং সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এবং কিছুক্ষণ আগে, প্রায় মিনিট দুয়েক আগে তারা কিন্তু এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বেরিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রক্ষীরা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছেন। নিরাপত্তা রক্ষীদের বের করা হচ্ছে, নিরাপত্তা রক্ষীরা তারা বেরিয়ে আসছেন এই মুহূর্তে মালা রায়ের ঘরে। মালা রায় পুরসভার চেয়ারপারসন, তার ঘরেতেই আমরা দেখছি যে নিরাপত্তা রক্ষীকে কিন্তু কড়া পুলিশ বেষ্টনীর মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। শোভন চট্টোপাধ্যায় যে ইস্তফাপত্রটি পাঠিয়েছেন সেটি মাত্র 2 লাইনের। তিনি যে ইস্তফা দিচ্ছেন শুধু সেটুকুই লিখেছেন। শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফাপত্র আমি এইমাত্র গ্রহণ করেছি এবং সেটা এইমাত্র তার প্রতিনিধি এসে আমার কাছে পাঠিয়েছেন নিয়ম মাফিক। এরপর আধিকারিকদের নিয়ে আবারও বৈঠকে বসেন কলকাতা পুরসভার চেয়ারপারসন এবং কমিশনার। নিয়ম অনুযায়ী 1 মাসের মধ্যে নতুন মেয়র নির্বাচিত করতে হবে, সেজন্য রাজ্য সরকারের কাছে একটি আবেদন পাঠাতে হয়। তা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর। পুরসভার নিয়ম অনুযায়ী মেয়র যেহেতু ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদদের নিয়োগ করেন, তাই মেয়রের পদত্যাগের পর সেই পদগুলির অবলুপ্তি ঘটল। এখন ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ পদগুলিতে নতুন করে কাউকে আনতে হবে।
মেয়র পরিষদ অতীন ঘোষ, দেবাশিস কুমার রায় এদিন কলকাতা পুরসভায় এসেছিলেন। সেখান থেকে সকলে চলে যান আলিপুরে কাউন্সিলরদের বৈঠকে। অতীন ঘোষ নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। অর্থাৎ সব চলল ছন্দমতোই, থাকলেন না শুধু তিনি। ব্যক্তির জন্য অবশ্য প্রতিষ্ঠান থেমে থাকে না, তাই শোভন চট্টোপাধ্যায় সরতেই শুরু হয়ে যায় নতুন মেয়র নিয়োগের প্রক্রিয়া। বুধবার বেলা গড়াতেই জানা যায় শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় কলকাতা পুরসভার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম, আর ইকবাল আহমেদের জায়গায় ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। ফিরহাদ হাকিম বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলর নন। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সংশোধিত আকারে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল পেশ করে রাজ্য সরকার। সংশোধনীতে মূল বিষয় ছিল কলকাতা পুরসভার কাউন্সিলর নন এমন কোনো ব্যক্তি মেয়র হতে পারেন 6 মাসের মধ্যে তাকে কলকাতা পুরসভার কোনো ওয়ার্ড থেকে জিতে আসতে হবে। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সিপিএম এবং কংগ্রেস এদিন অধিবেশন বয়কট করে। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের দাবি, এই প্রক্রিয়া নিয়ম মেনে হচ্ছে না। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচন সংক্রান্ত বিষয়তে একটি যে সংশোধনী বিল আজকে পাশ হলো, এটা প্রথমত হচ্ছে সংবিধান বিরোধী, এটা একটা আইন বিরোধী এবং অনৈতিক। বামেরা নতুন মেয়র নিয়োগের এই পদ্ধতিতে অনিয়ম দেখছে কেন? তাদের যুক্তি, মেয়র হওয়ার জন্য শুধু ভোটে জিতলেই হয় না, তারপর কাউন্সিলরের ভোটে নির্বাচিত হয়। এক্ষেত্রে তা হচ্ছে না। পাশাপাশি সংবিধান সংশোধন না করে এরকম বিল আনা যায় না বলেও দাবি করেছে তারা। কাউন্সিলর নন এমন কাউকে মেয়র করা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। একটা মেয়র রিজাইন করেছে, তার জায়গায় কাউন্সিলরদের ভেতর থেকে একজন মেয়র কেউ হবে, কিন্তু তা নয়। তড়িঘড়ি বিধানসভায় রাতারাতি ফাইন মর্নিং বিল ছেপে দিয়ে বিল বিধানসভায় প্লেস করে সেই বিলে মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে একদম বিল পাস করে মনে হচ্ছে যেন একদম গোটা ভারতবর্ষ জয় হয়ে গেল। আসলে ব্যাপার তা নয়। নিজেদের ওপরে ভরসা নেই, মুখ্যমন্ত্রী নিজের দলের ওপরে ভরসা নেই, দলের কর্মীর ওপরে ভরসা নেই, কাউন্সিলরের ওপরে ভরসা নেই, তাই আজকে বিল পাস করিয়ে একজনকে ওখানে পাঠাতে হচ্ছে। বাম কংগ্রেস বয়কট করলেও বিধানসভায় থেকে বিলে সমর্থন করে বিজেপি। শেষমেশ বিল পাশও হয়ে যায়। তারপর মুখ্যমন্ত্রী বলেন, সংসদ এবং বিধানসভায় এই নিয়ম ইতিমধ্যেই আছে, পঞ্চায়েত বা পুরসভায় এটা নেই। কলকাতা পুরসভাতেও ছিল না। এই বিল আনার ব্যাপারে আগেই মনস্থির করেছিলাম, বুধবার আনা হলো। আগামী দিনে আইন করে কলকাতা পুরসভার মতো রাজ্যের সমস্ত পুরসভায় এই বিধি কার্যকর করা হবে। পঞ্চায়েত স্তরেও এমনটা করা যায় কিনা ভাবনা চিন্তা চলছে। রাজ্য বিজেপি সভাপতি তথা খড়গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ আলোচনায় অংশ নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। কলকাতা পুরসভায় তৃণমূলের 122 জন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, তাহলে সেখান থেকে কাউকে মেয়র করা গেল না কেন? তাদের মধ্যে কি কেউ যোগ্য নেই? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কে মেয়র হবেন কে হবেন না সেটা দল ঠিক করে। পার্টির সংখ্যাগরিষ্ঠ মতকে আমাদের দলে মেনে নেওয়া হয়। মেয়র পদের জন্য যোগ্য লোকের অভাব নেই। পুরসভার কাজ গুরুত্বপূর্ণ। যিনি কাজে অভিজ্ঞ, যার বড় চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতা আছে, এমন লোককে দায়িত্ব দিতে চাইছি। এরপর খানিকটা খোঁচার সুরে দিলীপ ঘোষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের পার্টিতেও তো মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, রাজনাথ সিংহ, অরুণ জেটলি, সুষমা স্বরাজরাও তো হতে পারতেন। আবার অনেকে থাকা সত্ত্বেও অমিত শাহকে ধার করে আনলেন সভাপতি করতে। মেয়র পদত্যাগপত্র পাঠিয়েছেন। এই জায়গা খালি রাখা যায় না। ঝগড়ার ব্যাপার নেই, কারো ব্যক্তিগত সমস্যায় পদত্যাগ করতেই পারেন। কদিন আগে আপনাদের এমজি আকবরও তো পদত্যাগ করলেন। একটা জায়গা আছে যেখানে যাকে তাকে দায়িত্ব দেওয়া যায় না। কলকাতা বড় কর্পোরেশন, অনেক দায়িত্ব আছে। এই যে আমি 2011-তে যখন মুখ্যমন্ত্রী হলাম তখন বিধায়ক ছিলাম না, 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে এলাম। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। এই যে ডামাডোল চলছে, নিজেকে নিয়ে ব্যস্ত, সে পরের সেবা কী করবেন, এরকম নেতাকে যেন না করা হয় যে আবার 6 মাস পরে পাল্টাতে হলো। আর চিন্তার বিষয় এটাই যে 122 জনের মধ্যে কাউকে পাওয়া গেল না, বাইরে থেকে ধার করতে হলো। যোগ্য কি অযোগ্য সেটা তো সময় বলবে। যোগ্য বলতে সবচেয়ে যোগ্য হচ্ছেন সুব্রত মুখার্জি, এতে কোনো সন্দেহ নেই। তো তাকেই করা উচিত। তাকে না করে ববি হাকিমকে করা হচ্ছে, মানে যোগ্যতাটাই বিচার মাপদণ্ড নয়, অন্য কিছু ব্যাপার আছে। পুরমন্ত্রী হিসাবে এদিন বিধানসভায় বিল পেশ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষের কাজই আমাদের কাছে অগ্রাধিকার। বিকেলে আলিপুরের বৈঠকে তৃণমূল নেত্রীর গলাতেও শোনা যায় একই সুর। আপনারাই কিন্তু গভর্নমেন্টের প্রথম মুখ, যারা এলাকায় সার্ভিস দেবেন মাথায় রাখতে হবে। আপনাদের কাজের উপরেই কিন্তু গভর্নমেন্টের সার্ভিস নির্ভর করে, সুতরাং আপনাদেরও ভালো করে কাজ করতে হবে। আলিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলনেতা এবং উপদলনেতা বেছে নেন তৃণমূল কাউন্সিলররা। আমরা নিজেরা দল থেকে এটা কিন্তু নাম অ্যানাউন্স করে দিতে পারতাম দলের লিডার কে হবে। আমরা দলের লিডার আর ডেপুটি লিডারটা অ্যানাউন্স করব, দল থেকে আমরা
পার্লামেন্ট মানে মিউনিসিপ্যাল পার্টির কাউন্সিলররা ইলেক্ট করবেন, তারপরে অফিসিয়ালি যে নোটিফিকেশন কর্পোরেশনের সেটা ইলেকশনের মধ্যে দিয়ে হয়। ওদের প্রসেসরা অফিসিয়ালি করুক, দলের প্রসেসটা আমরা লিডার আর ডেপুটি লিডার ঠিক করে দেবো। লিডার হিসেবে যে পরবর্তী পর্যায়ে লিডার হলে তবেই কনফিডেন্স ভোটে যাবে, নমিনেশন ফাইল করবে, তার নামটা প্রস্তাব করবার জন্য। কারা কারা প্রস্তাব করতে চান হাত তুলুন। আমি জনাব ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করছি, পার্টি লিডার মিউনিসিপাল পার্টি। সমর্থন করছেন কারা? থ্যাংক ইউ সো মাচ। এবার ডেপুটি লিডারের নামটা কেউ প্রপোজ করুন। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো আপত্তি আছে এই দুটো নামে? থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সিদ্ধান্ত হয়েই গিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্দিষ্ট নিয়ম মেনে 10 দিন পর নতুন মেয়র নির্বাচিত করা হবে। পুরসভা নিয়ে বৈঠক, হাজির কাউন্সিলররা, কিন্তু যার জন্য বৈঠক ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তিনি এখানে ছিলেন না। তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে শোভন চট্টোপাধ্যায়কে কোথাও দেখা যায়নি। মেয়র পদে ইস্তফার পর শোভন সাংবাদিক বৈঠক করে জানান তাকে এই বৈঠকে ডাকা হয়নি। যে আজকে মিটিং হচ্ছে বলছেন, আমি এখন পর্যন্ত কোনো ডাক পাইনি। কেন ডাক পাইনি, কী কারণে, যারা ডেকেছেন তারাই ব্যাখ্যা করতে পারবে। বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর মুখেও। শোভন মনে হয় অ্যাবসেন্ট আছে, আসেনি, বা বলেছিল যে দল চাইলে আমি থাকবো, যাই হোক তখন হয়তো কমিউনিকেট করা যায়নি এত শর্ট টাইমে। শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় যিনি মেয়র হচ্ছেন সেই ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন প্রাক্তন মেয়রের অনুপস্থিতির কারণ তার অজানা। এটা আমি ঠিক জানি না, যে কারণ মিটিংটা আমি ডাকিনি, সুতরাং যারা ডেকেছে ওর বড় চেয়ারম্যান, আমি জানি না। কিন্তু যদি শোভন আসতো ভালো হতো, আমি জানি না কেন আসেননি, এটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু কি এমন হলো যে মুখ্যমন্ত্রী স্নেহের কাননকে পদত্যাগ করতে হলো? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে ঘুরছে। দীর্ঘদিন আগের সাক্ষাৎকার, কিন্তু একটাই প্রশ্ন থাকে যে তাহলে কি তার ওপর কোনো যদি আঘাত আসে আমি চুপ করে থাকবো না, তারই প্রতিক্রিয়া আজকের ইস্তফা। দেখুন, আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই কানন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের সাথে উনি বলতেন, স্নেহের কানন। এমন নিশ্চয়ই আপনার মনে থাকবে, একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি ছিঁড়ে গিয়েছিল, তার গাড়ির থেকে সেই এক মানে হাওয়াই চপ্পল এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিয়েছিলেন। তখন খুব সুন্দর একটা রিপোর্ট বেরিয়েছিল যে মানে তার চপ্পল তিনি গাড়িতে পর্যন্ত রাখেন। চেতলা একটি সুইমিং পুলের উদ্বোধনে জলে ফেলে দিয়েছিলেন। তার মানে কতটা স্নেহ মমতার মধ্যে ছিলেন তিনি। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, তাহলে এমন কি ঘটলো, প্রশ্নটা কি আজকে কি সত্যি সত্যি জলে ফেলে দিলেন? না, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে এমন কি ঘটলো যে এই স্বাদের কানন মানে ছারখার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন চেতনা তাকে করেছিল, অন্তত তাকে বারবার বলেছিলেন, খবরের কাগজে সেগুলো বেরিয়েছিল যে মানে তাকে মানে বারবার করা হয়েছিল, মানে যে বৈশাখী ঝড়ের কথা বারবার উঠে আসছে সেই ঝড় সম্পর্কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান করেছিলেন। তাহলে কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ হেরে গেলেন ঝড়ের কাছে? মানে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন না ঝড় থেকে কাননকে রক্ষা করতে। যে ঘটনাটা ঘটেছে তার প্রতিক্রিয়ায় দেশ বা রাজ্যের কোনো ক্ষতি হবে না। সুমন বাবুর কাছে আমার পরিষ্কার প্রশ্ন, আজকে সিবিআইয়ের এই মুহূর্তে কার্যকরী ডিরেক্টর যিনি আছেন তিনি তার চেয়ারে বসে সিবিআই দফতরে ব্যক্তিগত বিষয় নিয়ে একই কথা বললেন, একই যে আমার ব্যক্তিগত, আপনি মানবেন? সবার আগে ওই চেয়ার থেকে নাপিয়ে বলবেন যে সিবিআই এর গরিমা লঙ্ঘিত হয়েছে। ডেফিনেটলি ওটা দেশের পক্ষে অনেক বেশি ক্ষতি গেল। আমি ডোনাল্ড ট্রাম্প নিয়ে আলোচনা করব, ওটা আন্তর্জাতিক ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ। আমি আরো কথা বলছি, আমি বলছি যে একটু আগে ওমপ্রকাশ দা বললেন না যে ওই সব মানে মুখ্যমন্ত্রী কেন আগে নেননি বা এ করেননি, এইসব কথা নিয়ে কাদা ছোড়াছুড়ি করছেন। এই কদিন আগে প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল হয়েছে, আবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি করেছেন। আমি বলছি কি তাহলে কি এর মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে অধীর বাবু খুব অকর্মণ্য ছিলেন, তার জায়গায় সোমেন বাবু অত্যন্ত কর্মঠ বলে তাকে আনা হলো? আমি বলছি এই প্রশ্নটা করা যায় না। প্রশ্ন আসবে
সুবিধা হবে? আমাদের বিষয়টা নিয়ে কৌতূহল, আমি একটু বলুন যে আগামী রথযাত্রার সময় কি এটা সুবিধা হবে? আছে সেটা মানুষ পরিষ্কার বুঝতে পারলো যে মন্ত্রী লেভেলে এই গোষ্ঠীদ্বন্দ্বটা এখন প্রকট, অর্থাৎ উনি খুব মানে মাননীয় ছোট করে নিয়ে আসছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শোভন বলছেন তার নাকি পদত্যাগের কারণ জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী ঠাড়ে ঠোরে কারণটা বুঝিয়ে দিয়েছেন। আগেও 3-4 বার আমাদের যিনি মেয়র ছিলেন আগে শোভন, আমাদের কারোর সাথে কোনো ঝগড়াঝাটির ব্যাপারই নেই। একটা তার হয়তো কোনো প্রবলেম আছে, সে রিজাইন করতে চেয়েছিল, আগেও অনেকবার করতে চেয়েছে, কিন্তু আমরাই চেষ্টা করেছিলাম যাতে রিজাইন না করে কাজটা ও করে, ভালোভাবে জনগণের কাজ করে যাক। যাই হোক, ডিটেলস আলোচনা না করে পরশু দিনও রেজিগনেশন দেয়, যে রেজিগনেশন দিতেও বাধ্য হচ্ছে। এবং আমি তারপরে আপনাদের জানার জন্য জানা উচিত, আমি 3 বার ফোনে কথাও বলি এবং আমি ববিকে দিয়েও কথা বলাই। যাই হোক, রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং মিনিস্ট্রি থেকে যখন রেজিগনেশন দিয়েছেন তখন আমরা ভেবেই নিয়েছিলাম যে হয়তো ও কিছুদিনের জন্য কাজ করতে চায় না বা কোনো অসুবিধা আছে, ফলে মেয়র পদ থেকেও রেজিগনেশনটা দিতে বলা হয়েছিল মেয়র পদ থেকে। কারণ দল যখন একটা জিনিস ঠিক করে, টোটাল মনে করে দল যে যেটাই হবে দলের ভাবমূর্তি রক্ষা রেখে সম্মানের সাথে কাজটা জানাও দরকার, যাদের কাজে অভিজ্ঞতা আছে। মন্ত্রী ও মেয়র পদে ইস্তফা দিলেও শোভন চট্টোপাধ্যায় এখনো কাউন্সিলর, তবে তিনি জানিয়েছেন দল চাইলে তিনি পদত্যাগ করতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচিত হতে পারেন ফিরহাদ হাকিম। যদি 131 নম্বর ওয়ার্ড থেকে আমাকে পদত্যাগ করতে হয় এবং সেখানে যদি নতুন করে নির্বাচন করতে হয়, তাকেও আমি স্বাগত জানাই। তাহলে অন্য কোনো সদস্যকে আর তার সিট ছাড়তে হবে না। এবং ইতিমধ্যেই 117 নম্বর ওয়ার্ডের নির্বাচন হচ্ছে, সেখানেও ন্যাচারালি প্রার্থী পদ সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই বলি যে আমার প্রস্তাব গ্রহণ হবে কি হবে না, দল নিশ্চয়ই সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সমস্ত টুকুনিকে নিয়ে ভেবে সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন। আমি তাকে স্বাগত জানাবো যে মুহূর্তে আমি এই প্রস্তাব পাবো বা আমাকে নির্দেশ হবে, কারণ আমি দলের বাইরে নই। শোভনের প্রস্তাব নিয়ে অবশ্য সরাসরি কিছু বলতে চাননি ভাবি মেয়র। আমরা হলাম দলের প্রোডাক্ট। দল যদি বলে, আমি এটা যেটা বারবার করে বলি, দল যদি বলে কার্গিলে লড়াই করতে কার্গিলে লড়াই করো, যখন দল বলবে রেগে লড়াই করতে সেখানে করো, যখন বলে সমুদ্রের সামনে গিয়ে গোয়া ডামান্ডিউয়ের ওখানে করতে আমি সেটা করব। সুতরাং দল যে ফ্রন্টটা দেবে সেই ফ্রন্টে লড়াই করবো, এটা দলের চিন্তা, এটা আমার চিন্তা না। শোভন তার উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সংবাদ মাধ্যমে দেখেছি যে ফিরহাদ হাকিম হয়তো এই কলকাতা পৌরসভার দায়িত্ব নিয়েছে। আমার সব ধরনের শুভেচ্ছা রইল, কারণ ববিতা বড় দাদার মতো আমরা দীর্ঘদিন একসঙ্গে চালিয়েছি। আমি ন্যাচারালি আমি চাই যে কলকাতার উন্নয়ন আমার প্রাণ, সেইভাবে কলকাতার উন্নয়ন রাজ্যের মন্ত্রিসভার সদস্য হিসেবে এবং কলকাতার পৌরসভার মেয়র হিসেবে যদি তিনি শপথ নেন, আমি আগেও বলেছি এখনও বলছি যে তাতে যদি অন্য সিটটা না খালি করে আমার প্রস্তাব গ্রহণ করা হবে কিনা জানি না, তাহলে আমাকে যদি বলা হয় আমি সেখানেও পদত্যাগ করব। সেখান থেকে ববিদা নির্বাচিত হয়ে আসুক, মানুষ আরও পরিষেবা হয়তো আমার চেয়ে আরও ভালো করে পরিষেবা দিতে পারবে, এটা দল মনে করেছে, নীতি মনে করেছেন, আমি তাতে সম্পূর্ণভাবেই সহযোগিতা। পাল্টা ফিরহাদের গলায় শোনা গিয়েছে সৌজন্যের সুর। শোভন আমার অত্যন্ত অনেক দিনের বন্ধু, খুব প্রিয় বন্ধু। আমিও চাইব যে এইসব সমস্যার থেকেও বেরিয়ে আসুক। আমি প্রার্থনা করব যে ও নিশ্চিতভাবে বেরিয়ে আসবে। আমরা যেরকম আগে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দল করতাম, কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করতাম, সেরকমভাবে আবার আমরা করব। এইটা আমার বিশ্বাস এবং এই আশা আমি করি। এই হচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের ঘর। মেয়র হিসেবে এখনও শোভন চট্টোপাধ্যায়ের নাম জলজল করছে। আমরা যদি ভেতরে যাই তো দেখব এখানে লেখা রয়েছে যে কোন পৌর আইন বলে এখানে মহানাগরিকরা কবে কবে নির্বাচিত হয়েছেন সেগুলো রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সব শেষ নামটা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, এবং কোন কোন সালের কি পৌর আইন বলে মেয়র নির্বাচিত হয়েছেন তাতে শোভন চট্টোপাধ্যায়ের মেয়র দেওয়া রয়েছে 16/6/2010 এবং 8/5/2015।
এই তালিকায় এবার যুক্ত হচ্ছে আরও একটি নাম। শোভন বিদায়ের পর কলকাতা পুরসভার নতুন মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার আলিপুরে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলনেতা হিসাবে বেছে নেয় তৃণমূলের কাউন্সিলর দল। কারা কারা প্রস্তাব করতে চান হাত তুলুন। সমর্থন করছেন কারা? থ্যাংক ইউ সো মাচ। এবার ডেপুটি লিডারের নামটা কেউ প্রপোজ করুন। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো আপত্তি আছে এই দুটো নামে? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। মালা যেমন চেয়ারম্যান আছে কন্টিনিউ করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউনানিমাস সিদ্ধান্ত নেওয়ার জন্য। কলকাতা পুরসভায় ফিরহাদের শুরুটা হয়েছিল রাস্তা দিয়ে। প্রথমবার কলকাতা পুরসভার কাউন্সিলর হয়ে রাস্তা বিভাগের মেয়র পরিষদের দায়িত্ব পেয়েছিলেন ফিরহাদ হাকিম। দীর্ঘ রাস্তা পেরিয়ে এবার সেই পুরসভাতেই মেয়রের চেয়ারে তিনি। 2000 সালে প্রথম কলকাতা পুরসভার কাউন্সিলর হন ফিরহাদ হাকিম। 82 নম্বর ওয়ার্ড থেকে জিতে আসেন তিনি। পুরসভা রাস্তা বিভাগের মেয়র পরিষদও ছিলেন তিনি। 2005 সালে ফের পুরো ভোটে জিতে কাউন্সিলর হন তিনি, সেই সঙ্গে 9 নম্বর বড়োর চেয়ারম্যান। 2010 সালে ফের একবার জিতে কাউন্সিলর। তৃণমূলের প্রথম ইনিংস অর্থাৎ সেই 2011 সাল থেকে পুরো নগর উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ফিরহাদ। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। কিছুদিন আগে তৃণমূলের পুরো দলের চেয়ারম্যানও করা হয় তাকে। সেদিন থেকে দেখলে ফিরহাদকে মেয়র পদে বসায় পুরসভা সংক্রান্ত পুরো বিষয়টি এবার এক ছাতার তলায় চলে এলো। জন্মলগ্ন থেকে তৃণমূলে রয়েছেন ফিরহাদ হাকিম। সম্প্রতি দলে তার গুরুত্ব বেড়েছে অনেকখানি। শক্তঘাটি বীরভূমে তৃণমূলের পর্যবেক্ষক তিনি। কোচবিহারে রয়েছেন সহ পর্যবেক্ষকের দায়িত্বে। এনআরসি ইস্যুতে তৃণমূল যখন সরব তখন অসমের দায়িত্ব ফিরহাদ হাকিমের হাতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ত্রিপুরার দায়িত্বও রয়েছে তাঁরই হাতে। 2020 সালে কলকাতা পুরসভার নির্বাচন, তার আগে 19-এর দোরগোড়ায় এবার সেই পুরসভার মেয়রের চেয়ারে বসলেন ফিরহাদ, যে চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বিধানচন্দ্র রায় একসময় বসেছেন। নিশ্চিতভাবে এটা আপনারা স্বীকার করবেন যে কলকাতা কর্পোরেশনের অনেক সমস্যা ছিল। কলকাতার তৃণমূল কংগ্রেস 10 বছর ধরে এই কলকাতাকে পাল্টে দিয়েছে। বিশেষ করে সরকার আসার পরে মমতা ব্যানার্জি যেভাবে তা উদ্যোগগুলো নিয়েছিলেন তাতে কলকাতা অনেকটা পাল্টে গেছে। কিন্তু সমস্যা মানুষের থাকবে এবং সেই সমস্যাগুলো আছে। যেরকম যাদবপুরের দিকে কিছুটা জলের সমস্যা আছে, টালিগঞ্জে কিছুটা জলের সমস্যা আছে, এখনও অনেকগুলো জায়গায় কিছু নোংরার সমস্যা আছে, মানে SWM-এর সমস্যা আছে। সেইগুলোকে ঠিক করা এবং যেসব জায়গায় এখনও কিছু উন্নতির দরকার আছে সেগুলোকে উন্নতি করা এবং যে উন্নয়নের যে ধারাবাহিকতা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হয়েছে সেটাকে চালিয়ে যাওয়া, এটাই আমার কাজ। ববিতা, মুখ্যমন্ত্রীও বলছিলেন এটা আপনার বাড়তি সুবিধা যে আপনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী, আগে কাউন্সিলর ছিলেন, তারপর হচ্ছে মেয়র পরিষদ ছিলেন। এটা যেমন একটা বাড়তি সুবিধা, এটা একটা বিড়ম্বনারও তো কারণ হতে পারে যদি সমস্যা হয় তখন এত অভিজ্ঞতা সত্ত্বেও। দেখুন, মানুষের সমস্যা হবেই, কিন্তু বিড়ম্বনার কোনো কারণ নেই। কারণ সমস্যা হবে, সমস্যার সমাধান করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ শ্রীকৃষ্ণ বলে গেছিলেন যে কর্ম তোমার হাতে, ফল ভগবানের হাতে। আমাদের কর্মটা আমাদের করতে হবে এবং সেই কাজটাই আমরা করব। এবং আমি নিশ্চিত যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন যিনি মানুষের উন্নয়ন ছাড়া আর কিছু জানেন না, তো তার নেতৃত্বে যখন কাজ করছি নিশ্চিতভাবে উন্নয়নটাই আমার কাছে প্রায়োরিটি হবে। আমাদের 1 নম্বর এজেন্ডা উন্নয়ন, 2 নম্বর এজেন্ডা উন্নয়ন, 3 নম্বর এজেন্ডা উন্নয়ন, এবং সেই কাজটাই আমি করব। বিভাগের মেয়র পরিষদ
ডেপুটি মেয়র অত্যন্ত মর্যাদাপূর্ণ পদ। মেয়রের ডেপুটি হিসেবে কাজ করা, ফলে শহরের মেয়রের যা যা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো অনেকটাও ডেপুটি মেয়রের উপর বর্তায়। তো আমাদের নতুন মেয়র যিনি ফিরহাদ হাকিম, দপ্তর বন্টনটা তার প্রেরোগেটিভ, তার অধিকারের মধ্যে পড়ে। তো তিনি আমাকে যে দায়িত্বগুলো দেবেন, আমি সেই দায়িত্বগুলো যেভাবে স্বাস্থ্য দপ্তরের নিষ্ঠাভরে পালন করার চেষ্টা করেছি, সেভাবেই নিষ্ঠাভরে সেই দায়িত্ব পালন করব। নিশ্চয়ই দায়িত্ব বাড়ে, কিন্তু দায়িত্ব বাড়লে কাজ করার ইচ্ছেটাও আরও বাড়ে। মেয়র হচ্ছেন কলকাতা পৌরসভার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। মেয়র যাদের উপর যে দায়িত্ব বন্টন করবেন তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, এবং তারা দায়বদ্ধ হচ্ছে মেয়রের কাছে। তো স্বভাবতই উত্তর দক্ষিণ এখানে প্রতিযোগিতার সুযোগ নেই। মেয়র যে দায়িত্ব দেবেন সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। তো স্বভাবতই মেয়রের নেতৃত্বেই আমরা কাজ করব। আমি উত্তর কলকাতায় আছি, দক্ষিণ কলকাতায় আছি, কি কলকাতার পশ্চিম দিক কি পূর্ব দিক, এটা কিন্তু ফ্যাক্টর নয়। কলকাতার ডেভেলপমেন্ট করতে গেলে কলকাতার সব অঞ্চলকেই একটা শহর হিসেবে দেখতে হবে, এবং অন্তত আমরা এর আগে কাজ করতে গিয়ে সেটাই দেখার চেষ্টা করেছি সবসময়। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অতীন ঘোষ অত্যন্ত খাদ্যরসিক, খেতে খুবই ভালোবাসেন। কিন্তু কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ হিসাবে তাকে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালাতে দেখা গিয়েছে। তার মধ্যে অনেক জায়গায় ভেজালও ধরা পড়েছে। এই পরিস্থিতিতে অতীন ঘোষ কলকাতায় আর খাওয়ার সাহস পান না। আক্ষেপ করে মাঝে মধ্যেই সে কথা বলতেও শোনা যায় তাকে। খাবারের পাশাপাশি নাটক, গান ইত্যাদির দিকেও অতীন ঘোষের অসম্ভব ঝোঁক। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেও কাজের বাইরে অতীন ঘোষ একদম অন্য মানুষ, অত্যন্ত আবেগপ্রবণ। জগন্নাথ দেবের ভক্ত অতীনের বাড়িতে মন্দির আছে, রোজ সকালে সেখানে পুজো করে তবেই কাজকর্ম শুরু করেন। মাঝে মধ্যে কাউন্সিলরদের নিয়ে পুরীতেও পাড়ি দেন তিনি। কলকাতার নতুন মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ। অকাল মেয়র পরিবর্তন হওয়ার পর তাদের কাছ থেকে কি আশা করছেন শহরের বিশিষ্ট নাগরিকরা? আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা চাই। আমাদের কলকাতা শহর এখন যথেষ্ট ঝকঝকে হয়েছে, বিশেষ সন্দেহ নেই, অনেকটাই উন্নতি হয়েছে। আরও ভালো হলে আরও ভালো হবে, এরকমই একটা প্রত্যাশা। যা যা করা দরকার, যা যা মানুষের প্রত্যাশা এবং প্রয়োজন দুটোই, সেগুলো পূরণ করার দিকে তো নজর দিতেই হবে। বিশেষ করে সম্প্রতি যেরকম ডেঙ্গু নিয়ে যে ব্যাপারটা হচ্ছে কয়েক বছর ধরে, এইরকম মানে আমি একটা শুধু বললাম, এইরকম যেগুলো জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর দিকে দৃষ্টি দিতেই হবে। নতুন যিনি আসুন, আসলে সিস্টেমটা যেভাবে চলে একটা ব্যক্তি তার থেকে খুব বেশি তফাৎ করতে পারে না। এখন এখানে সব মিলে খুব বেশি প্রত্যাশা করা সম্ভব নয়। ইংল্যান্ডে সিভিক বডি থিয়েটার চালায় অনেক, জার্মানিতে অনেক সিভিক বডি, তারা মিউনিসিপ্যালিটির নিজেদের থিয়েটার আছে এবং থিয়েটার হাউস তারা তৈরি করে, মেনটেন করে। তা আমাদের এখানে সেইখানে থিয়েটারের লোক হিসেবে আমাদের একটু মানে স্যাড হাসি পায় ভাবলে, যেটা হচ্ছে এখানে ওসব ভাবনাই তো নেই, উল্টে ট্যাক্স আছে, আমরা ট্যাক্স দিতে হয়, যেটা খুব আনফর্চুনেট। দিল্লি বা বম্বেতে থিয়েটারের উপর ট্যাক্স নেই, এখানে থিয়েটারের উপর ট্যাক্স আছে। কলকাতায় দূষণ মাত্রা ভয়ঙ্কর রকমের বেড়ে গেছে, এবং অ্যাভারেজ দূষণ মাত্রা বেশ ভালো রকমেরই বেশি থাকে। তো সেই দূষণ মাত্রাকে ডেফিনেটলি কমাতে হবে, গাছপালার সংখ্যা সবুজ আরও বাড়াতে হবে, পাখি এবং অন্যান্য যা যা ছোটোখাটো যেগুলো আমরা দেখি আশেপাশে, সেই পাখিও অনেক কমে গেছে। পাখি আরও যাতে কলকাতা শহরে আসে সেটা দেখতে হবে। প্লাস্টিক বর্জিত একটা শহর করতে হবে। রবীন্দ্র সদন চত্বর, যেটা নন্দন চত্বর, যেটা কলকাতার কাছে মানে কলকাতার একটা বড় ইউনিক আইডেন্টিটি, সেই রকম নন্দন চত্বরের মতন আরও চত্বর যেখানে, কেন আমি জানি কলকাতা শহরের অনেক নাটকের দল আছে, অনেক ভালো ভালো গানের দল আছে। একটা প্রপার ভেন্যু থাকবে যেখানে হয়তো প্রত্যেক দিনই হয়তো মানে ওপেন এয়ার নাটক যেগুলো হয়, স্ট্রিট ড্রামা যেগুলো, সেরকম জিনিস হবে, কিংবা কোথাও হয়তো গান বাজনার একটা জায়গা থাকবে। তো সেগুলো যদি হয় তাহলে আমার মনে হয় যে কলকাতার যে আইডেন্টিটিটা ছিল, যে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো সেইটাকে আরেকটু যত্ন সহকারে দেখতে হবে। প্রত্যেকেরই এক সুর, শহরকে আরো সুন্দর, আরো নিরাপদ দেখতে চান তারা। ববিদা ফিরহাদ হাকিম তিনি মেয়র হলেন, এবং আমি এই নিউ আলিপুর চেতলা অঞ্চলে এখন থাকি, আমার বাবা মা থাকেন।
তাই আমি জানি কতটা ভালো কাজ করেছেন তিনি এই অঞ্চলের জন্য। এখন যখন উনি মেয়র হলেন, আমার অনেক এক্সপেকটেশন ওনার ওপর। যদি প্রায়োরিটি ভাবো তাহলে আমি মনে করব যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত স্বাস্থ্য, যেটা হচ্ছে গিয়ে কলকাতাকে পরিষ্কার রাখা, ডেঙ্গু ম্যালেরিয়া থেকে দূরে, কারণ আমার নিজের ডেঙ্গু হয়েছে, আমি জানি এটা কতটা ক্ষতিকারক একটা রোগ। কলকাতাবাসী হিসেবে ডেফিনেটলি অনেক কিছুই এক্সপেক্ট করবো মানে যাতে জল পরিশোধিত জল যেন ভালো জল পাওয়া যায়, পায়। তারপরে ধরুন বর্ষার সময় যাতে, যেটা সবথেকে বড় প্রবলেম যে ওয়াটার লকড হয়ে যায়, সেটা যাতে ঠিকঠাক ওর মেজারমেন্ট নেওয়া হয়, যানজট অনেক কম হয়। কিন্তু তা সত্ত্বেও আশা করবো আরও বেটারমেন্ট হবে, আরও ভালো পরিষেবা কলকাতাবাসী পাবে। নতুন মেয়রের কাছে শহরবাসীর অনেক প্রত্যাশা, আর সেই প্রত্যাশার হাতছানিকে সঙ্গী করেই বৃহস্পতিবার কলকাতা পুরসভার স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত হন ভাবি মেয়র ফিরহাদ হাকিম ও ভাবি ডেপুটি মেয়র অতীন ঘোষ। সেদিক থেকে দেখলে পুরসভায় তৃণমূলের নবনির্বাচিত দলনেতা এবং ভাবি মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের এটি প্রথম অনুষ্ঠান। এর আগে স্বাস্থ্য বান্ধব শারদ সম্মানের আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে নাম ছিল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। রাজনৈতিক পট পরিবর্তনের পর আমন্ত্রণপত্রও বদলেছে। পুরসভার ঘোষণা মতোই পরিমার্জিত আমন্ত্রণপত্র থেকে বাদ দেওয়া হয় শোভনের নাম, সবার উপরে ফিরহাদ হাকিমের নাম। প্রথমে নগর উন্নয়ন মন্ত্রী হিসেবেই মঞ্চে ডাকা হয় ফিরহাদ হাকিমকে, পরে অতীন ঘোষ তার বক্তব্যে ফিরহাদ হাকিমকে ভাবি মেয়র হিসেবে সম্ভাষণ করেন। মঞ্চে উপস্থিত আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের মাননীয় নগর উন্নয়ন পৌর দপ্তরের মন্ত্রী এবং কলকাতার ভাবি মহানগরী জনাব ফিরহাদ হাকিম। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ভাষণেও উঠে আসে ভাবি মেয়র এবং ভাবি ডেপুটি মেয়রের প্রসঙ্গ। মঞ্চে ভাবি মহানাগরিক রয়েছেন পুরমন্ত্রী রাজ্যের ফিরহাদ হাকিম। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব এখনো না নিলেও নিজের ভাবি ডেপুটির প্রশংসায় পঞ্চমুখ হন ফিরহাদ। এখন আর ডেঙ্গু ম্যালেরিয়া শুধু প্রতিরোধ হয় না, তার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছেন অতীন ঘোষ। কলকাতার মানুষ হিসেবে আমরা অত্যন্ত। একদিকে যখন শোভনের ইস্তফা সম্পূর্ণ হলো, নতুন দায়িত্বে এলেন ফিরহাদ অতীন, অন্যদিকে তখন ত্রিকোণ সম্পর্কে টানাপোড়েন অব্যাহত। তাদের সম্পর্ক নিয়ে চারদিকে তোলপাড়, কিন্তু শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখনও একে অপরের পাশে। মন্ত্রীপদ গিয়েছে, মেয়র পদে ইস্তফা দিয়েছেন, দল চাইলে কাউন্সিলর পদও ছেড়ে দিতে রাজি বলে জানিয়েছেন। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে এক চুলও সরতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। আমার ফাইল, কলকাতা কর্পোরেশনের ফাইল, আমার বিধানসভার ফাইল, এই সমস্ত বৈশাখী টাচ পর্যন্ত কোনোদিন করেনি। তার কাছ থেকে আমি কেন নিতে যাব? আর যারা এই সমস্ত কথাবার্তা বলবার চেষ্টা করছে তাদের আমি তীব্র ঘৃণা করি, নিন্দা করি, যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিউসেন্স ছড়াবার চেষ্টা করছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আমি এখনও বলছি, যে খুব পরিষ্কার করে বলছি যে সে আমার শুভানুধ্যায়ী। আমি জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা সিবিআইয়ের একটা এনকোয়ারি হয়েছে, সেই সময় রত্না দেবী নিজেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আলোচনা করতেন। দেখুন, স্বীকার অস্বীকার করা ব্যক্তির ওপর নির্ভর করে। বহুবার বিভিন্ন আদালত, বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাওয়া, রাজ্যের মধ্যে রাজ্যের বাইরে, সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। সেই জায়গায় নিশ্চয়ই আমার সুপরামর্শ দিতে, যেভাবে অগোছালো দিকটা আমি আগেও বলেছি, আজকে আর রিপিট করতে চাই না যেহেতু রেজিগনেশন নিয়ে বলছি, তবুও বলি যে এইরকম একজন শুভানুধ্যায়ী যারা দায়ী করছেন, তাদের যারা দায়ী করছেন তারা হয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন, নইলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছুকে হয়তো আড়াল করার চেষ্টা করছেন। আমি এখনও বলছি যে আমার শুভানুধ্যায়ী যারা আমার জন্য এসে পাশে দাঁড়িয়েছে, কোনো ক্ষেত্রেই আমার যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই আমাকে বলা হতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রেই শুভানুধ্যায়ীদের সম্বন্ধে আমি এই সমাজ ব্যবস্থা, এই সামাজিকতার মধ্যে আপনাদের সঙ্গে চলতে, আজকে যদি দুটো কথা বলি, কালকেই আপনি বলবেন যে এত বড় বেইমানি করলো, এই বেইমানির নিদর্শন আমি রাখতে পারবো না।
শোভনবাবু মন্ত্রী নন, তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি আজকে বলেছেন যে দল চাইলে তার কাউন্সিলরশিপ নিয়ে নিতে। আপনি বন্ধু হিসেবে কি সাজেশন দেবেন, কি পরামর্শ দেবেন, কি করা উচিত শোভনবাবু? নিশ্চয়ই ওনার সঙ্গে আপনার কথা হয়েছে। কথা নিশ্চয়ই হয়েছে, রেজিগনেশনের কথা হয়েছে, বাট এরপরে ও কী করবে সেটা তো ওনার ব্যাপার। আমি কি বলতে পারি বলুন না? আমি তো এখন আমার কাছে বিশ্বাস হয় না যে উনি নেই মেয়রের পদে বা মন্ত্রী পদে। তাতে আমার ওনার কোনো জায়গায় ওনার পজিশন কমে যাচ্ছে না আমার জীবনে, কিন্তু শুধু এটা মনে হয় যে আমি তো নিজে দেখেছি যে মানে কক্সিসে ট্রিমেন্ডাস পেন নিয়েও উনি গিয়ে সম্মেলন করেছে, জেলা সম্মেলন, বাগড়ির আগুন লেগেছে। আমাকে ক্ষমা করবেন। বাগড়ির আগুন লাগার সময় আমি দেখেছি ভোর রাতে বেরিয়ে গেছেন, পরের দিন সন্ধেবেলা ফিরেছেন, ওষুধ পাঠিয়েছি বাড়ির থেকে। এখানেও কাজের মানুষকে সরে যেতে হলো যে কোনো কারণেই হোক। আমি মনে করি যে তৃণমূলে যারা ওনাকে চেনেন তারা একজন কাজের মানুষকে হারানোর যন্ত্রণা আমারই মতো পাচ্ছেন। দেখা যাক কি হয় আগামী দিনে। কেন ইমোশনাল হয়ে যাচ্ছেন? মানে কি আপনি কি নিজেকে দায়ী মনে করছেন নাকি কেন আপনি মনে করছেন যে কোথাও না কোথাও আপনার মানে একটা আত্মত্যাগ তো নিশ্চয়ই, আর সেটার কেন্দ্রবিন্দুতে আমি ভাবতেই পারিনি যে মানুষটাকে আমি সাহায্য করতে এসেছি তাকে আমাকে ডিফেন্ড করতে গিয়ে আজকে এত বড় বড় পদক্ষেপ নিতে হয়েছে। যদিও সত্যিকারের আমাকে উনি কখনো বলেননি যে তোমার জন্য কাজটা করেছে। উনি সবসময় বলেছেন যে যারা বলে যে আমি তোমার জন্য করছি তারা বুঝতে পারছে না আমি আমার আদর্শের জন্য করছি। কারণ আমার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক, কেউ ভুল বুঝে আমাকে কতগুলো ভুল কথা বলুক তোমার সম্পর্কে, এটা আমি চাই না। তো সেজন্যই নিশ্চয়ই কষ্ট তো হচ্ছেই আমার। এখন কি করা উচিত শোভনবাবুর? বন্ধু হিসেবে কি সাজেশন দিয়েছেন? আমি বন্ধু হিসেবে চাইবো যে যাই করুক উনি ভালো থাকুন আর সুস্থ থাকুন, এর বাইরে আমার কিচ্ছু বলার নেই। আমি বলছি অভিজিৎবাবু, আমি শেষ বাক্যটা থেকে নিতে চাইবো যে দুটো হতে পারে, একটা হচ্ছে পেশাগত জীবন এবং তার ব্যক্তিগত জীবন, এই দুটোর মধ্যে শোভন চট্টোপাধ্যায় ব্যালেন্স করতে পারছিলেন না, এই ইস্তফা তারই ফল। আরেকটা হচ্ছে প্রায়োরিটি, যে উনি এই লালবাতি লাগানো গাড়ি, এই ক্ষমতা, এই পদ, এটার থেকে প্রায়োরিটি দিলেন ব্যক্তিগত জীবনকে। আমি কোনটা ধরবো? সমাজ তত্ত্ববিদ হিসেবে আপনার ঠিক কি মনে হয় অভিজিৎবাবু? আমি শোভনবাবুকে কনগ্র্যাচুলেট করছি যে হি ইজ ভেরি লয়াল, ফেথফুল টু হিজ লাভ। He is very faithful and loyal to his love. He is honest to his love. সাধারণত পলিটিশিয়ান এই জাতের মানুষরা এরকম হন না, কিন্তু উনি দেখালেন যে হি ইজ অনেস্ট টু হিজ লাভ। সেই দিক থেকে আমি ওকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি। কিন্তু এইবার হচ্ছে নেতৃবর্গের উচিত ছিল অনেক আগের থেকে এই জিনিসটা বুঝে ওর সাবস্টিটিউট আগের থেকে গ্রুম করে ফিট করে রাখার কথা। এইটা কিন্তু অনেক বেশি সহজ ছিল, কারণ অনেক দিন ধরেই বোঝা যাচ্ছিল যে শোভন চট্টোপাধ্যায় ওর প্রেমিকাকে ছাড়বে না এবং তাতে ওর পারিবারিক জীবন বিনষ্ট সত্ত্বেও ছাড়বে না, এবং সেইটা যদি ওর পক্ষে সম্ভব হয় তাহলে ও রাজনৈতিক উচ্চ পদগুলো ও ছেড়ে দিতে পিছপা হবে না। সাধারণত বেশিরভাগ লোকই ওই উচ্চ পদ ছাড়ে না তার প্রেমের জন্য, কিন্তু এই ভদ্রলোক দেখালেন যে উনি পারেন সেটা। সেইখানে তাকে আমার অভিনন্দন জানাতে হবেই।
তেমনি মমতা ব্যানার্জিও, মুখ্যমন্ত্রীও তার অনুযায়ী যথার্থ স্টেপ নিয়েছেন। দুটোই দুরকমের যথার্থ আছে, এইটি আমার মেজর বক্তব্য। একটার বদলে আর একটা হয়, এইটা যে সবসময় সম্ভব এটা আমি মনে করি না। এই যে ঘটনাটা ঘটেছে এটা হতেই পারে, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ফোরগন, এটা তো আগেই থেকে বোঝা গেছিল, আগের থেকেই বোঝা গেছিল। আমার মতো সাধারণ মানুষ এটা কিন্তু বুঝতে অসুবিধা হয়নি। বুধবার শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না অভিযোগ করেন, শোভন চট্টোপাধ্যায়ের এই পতনের নেপথ্যে দায়ী কেবল বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন রত্না। যদি চক্রান্ত করে থাকে সেটা বৈশাখী ব্যানার্জি করেছে। আমি প্রথম দিনই বলেছিলাম শোভনবাবুকে যে এই মহিলাকে কেউ পাঠিয়েছে সর্বনাশ করার জন্য। আমি বলে দিলাম এই এবিপি আনন্দেতে আমি বলছি, এই পুরো ঘটনার জন্য দায়ী বৈশাখী ব্যানার্জি এবং তার হাজবেন্ড মনোজিৎ মণ্ডল। কেন কি একজন ওয়াইফ যদি কোনো একটা পরপুরুষের কাছে পড়ে থাকে, তার স্বামী কী করে সেটা মেনে নিয়ে বসে আছে বলুন তো, কী করে বসে আছে? এই জন্য যতটা দায়ী বৈশাখী ব্যানার্জি আজকে শোভন চ্যাটার্জিকে শেষ করার জন্য, আজকে শোভন চ্যাটার্জির এই পরিণতির জন্য বৈশাখী ব্যানার্জি দায়ী, এবং বৈশাখী ব্যানার্জিকে এইভাবে মদত দেওয়ার জন্য তার হাজব্যান্ড মনোজিৎ মণ্ডল দায়ী, এবং বৈশাখী ব্যানার্জির টোটাল পরিবার, আত্মীয় স্বজন সবাই দায়ী। যদি না হয়, একটা মহিলা এরকম করছে, তারা সবাই জানে কেন তারা তাকে সদ্বুদ্ধিটা দেয়নি যে ফিরে এসে শোভনবাবুরকে অন্তত বাঁচতে দেওয়া হোক। এই ভদ্রলোককে মেরে ফেলা হয়েছে, আমি একদম টোটালি বললাম। আজকে ভদ্রলোককে মেরে, তাকে কাজ করতে দেওয়া হয় না, তাকে বেরোতে দেওয়া হয় না, তাকে চমকে ধমকে রাখা হয়। শোভনবাবু এরপরে হয়তো মিডিয়াতে আমার বিরুদ্ধে বলবে এইসব শোনার পর, না এসব মিথ্যে কথা, রত্না এই করেছে, রত্নার ওই জন্য। কিন্তু আমি বলছি, লিটারেলি বলছি, তাকে শেষ করে দেওয়া হয়েছে। একটা জীবন্ত মানুষ শুধু তার মানে প্রাণটা নিয়ে বেঁচে আছে, কিন্তু সে বেঁচে নেই। দেখুন, এগুলো না খুব অসুস্থ মানসিকতার লক্ষণ এ ধরনের কথাবার্তা বলার। শোভন চট্টোপাধ্যায়ের কাছে আমি এবং আমার আরও 2 বন্ধু আমরা যখন গেছিলাম, তখন আমরা খুব বিপদে পড়ে গেছিলাম, কারণ লোকাল কাউন্সিলর সমস্যা তৈরি করছিলেন। তারা লোকাল কাউন্সিলর যেহেতু তৃণমূলের ছিলেন, আমরা শোভন চট্টোপাধ্যায়ের কাছে যাই একটা কমপ্লেন করার জন্য। আমার মনে হয় না যে কারুর জীবনে এত সময় আছে যে আমাকে একটা এজেন্ট হিসেবে ইউজ করবে। আমার নিজস্ব একটা সেলফ ডিগনিটি আছে, আমি একটা যথেষ্ট নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত, সেখানে কারুর এজেন্ট হিসেবে যদি আমি কাজ করে থাকি, তাহলে উনি কারুর না বলে উনি বলুক না যে কে আমাকে পাঠিয়েছে। ঠিক যদি উনি বলে দিতে পারেন, আর যদি তা প্রমাণিত হয়, তাহলে আমি নিশ্চয়ই সে বিষয়ে আমি ক্ষমা চাইব যে হ্যাঁ, আমি একটা অত্যন্ত গরিব কাজ করেছি। কিন্তু উনি বলবেন যে আমার কাছে খবর আছে, উনি বলবেন, মানে শি ইজ নট এট অল ইম্পর্ট্যান্ট অ্যান এন্টিটি ইন মাই লাইফ, মানে শি ডিজার্ভস নো ডিসকাশন অ্যাট অল। আমি অসুস্থ নই। মেকআপ মেরে মুখে বসেছিল দেখেছেন? রাত্রে লাস্টে যে নাটক হলো, কান্না হলো, চোখ মোছামুছি হলো, মেকআপ উঠে যাচ্ছিল। একটা মানুষের এত দুঃখ যদি হতো, শোভন চ্যাটার্জির মেয়র এবং মন্ত্রিত্ব চলে গেছে, অতটা মেকআপ করার সময় কখন পেয়েছে বলুন তো? মেকআপ মানুষ কখন করে? যখন ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে। আপনি চড়া মেকআপ দেখেছেন মুখে? ও তো বাংলা সিরিয়াল হচ্ছে, শোভন চ্যাটার্জি, রত্না চ্যাটার্জি, বৈশাখী ব্যানার্জি, অভিজিৎ গাঙ্গুলি, আরও ব্লা ব্লা ব্লা, বাংলা সিরিয়াল হচ্ছে। আমাদেরটা নিয়ে ভালো একটা কিন্তু সিরিয়াল হয়ে যাবে। আমি আপনাদের চ্যানেলে একদিন সকালবেলা দেখলাম যে চিৎকার করে একজন মহিলা সিকিউরিটি গার্ডের সঙ্গে রত্না চ্যাটার্জি ঝগড়া হচ্ছে। তার 2-3 দিন পরে আমি সেই মহিলাকে শোভন চ্যাটার্জি বাড়িতে এসে ন্যারেট করতে শুনলাম যে কিভাবে রত্না চ্যাটার্জি রাত্রিরের অন্ধকারে নাকি জিনিসপত্র পাচার করে দিচ্ছে বাড়ির মধ্যে, এবং ওকে বলে যে না, তুমি একদম কিচ্ছু রিপোর্ট করবে না। এবং তার বক্তব্য যে অভিজিৎ গাঙ্গুলি ছবি দেখানো মাত্র সে রেকগনাইজ করে বলে হ্যাঁ, এও আসে, আর একজন ওনার খুব ঘনিষ্ঠ কেউ আসতে থাকে, এই সমস্ত কে দেবাশিস নস্কর বলে একটি ছেলে, এরা সব রাত্রি 2-2-2:30 অবধি রত্না চ্যাটার্জি সঙ্গে সময় কাটাচ্ছে। যেটা অভিযোগ করছেন যে আপনার ছেলের টিউটর নানা সময় আসতো, এমনকি মাঝরাত পর্যন্ত আপনার বাড়িতে, আপনার বেডরুমে থাকতো। নোংরা বললাম না, মুখে মেকআপ মেরে, বুঝতে পারছেন তো কি ক্লাসের মহিলা? আমি এর উত্তর দেব না। অত্যন্ত নোংরা একটা ড্রেনের কিট। কেন এরকম কথা বলছেন? বললাম না, মুখে মেকআপ মেরে, বুঝতে পারছেন কোথাকার মানুষ সে? কারা মুখে মেকআপ মেরে দাঁড়িয়ে থাকে?
এর থেকে আর নোংরা কথা আমার মুখে আসবে না। অতএব তার ওই নোংরা কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা আমার নেই, আমি দেব না। দেবাশিস নস্কর বলে যে আমার ছেলে টিউটারের কথা বলা হয়েছে, আমার ছেলেকে ক্লাস 8 থেকে পড়ায় এবং আমার ছেলে ক্লাস যখন 12 অবধি আমার পড়েছে ততদিন পর্যন্ত আমার ছেলেকে ও হাতে ধরে পড়াতো এবং আমাকে কাকিমা ডাকতো। গত বছর ছেলেটিকে আমি বিয়ে দিয়েছি এবং সেই বিয়েতে আমাদের পরিবার কেন এখানকার পাড়া প্রতিবেশী প্রত্যেকে গেছে। ছেলেটি এত ভদ্র ছেলে, শোভনবাবু নিজে ওকে সিএসসিতে চাকরি করে দিয়েছে। শোভনবাবু যদি জানতেনই যে দেবাশিসের সঙ্গে আমি রাতের পর বেডরুমে বসে থাকি, তাহলে শোভনবাবু অন্তত দেবাশিসকে সিএসসিতে চাকরি করে দিত না। আপনার কাছে যেটা জানতে চাইবো, বারবার রাজনৈতিক ক্ষেত্রেও ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এসে পড়ছে, কার্যত এড়ানো যাচ্ছে না। কোথাও কি মেয়র হতে পারেন, কোনো উচ্চ পদাধিকারী হতে পারেন, তার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন একই সঙ্গে চলে এলে বা দুটোর মধ্যে সংঘাত হলে বা দুটো মিশে গেলে এই ধরনের বিপর্যয় আসতে পারে? সেটা পদের বিপর্যয়, সেটা ইস্তফা, যেভাবেই আপনি দেখুন না কেন, আপনার কি মনে হয়? দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড, এবং এর আগে এরকম ব্লাইন্ড হয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের রাজা কিং এডওয়ার্ড দি 8th। উনি তার সিংহাসনটাকে অ্যাবডিকেট করে দিয়েছিলেন এবং রাজা হতে চাননি, কারণ উনি প্রেমে পড়ে গিয়েছিলেন মিসেস সিমসন, একজন আমেরিকান ডিভোর্সির সঙ্গে। সুতরাং এই যে বলে না যে লাভ ইজ ব্লাইন্ড, এবং রিসার্চ করেও দেখা গেছে যে আমাদের মাথার পেছনের অংশটা অতিরিক্ত হাইটেন্ড সেন্স অফ ইমোশনালিটিতে কাজ করে না, এবং সেখান দিয়েই কিন্তু আমরা দেখতে পাই। হয়তো আগেকার দিনের লোকেরা বলতো এটা কি দিব্যচক্ষু বলতো। এখন যেটা জানতে হবে যে এখানে দেখা গেল যে পার্সোনাল লাইফ, অর্থাৎ একটা ভালোবাসায় জড়িয়ে পড়া, সেটা কিন্তু আজকে যে পলিটিক্যাল লাইফ তার উপর দিয়ে একটা সুনামি নিয়ে আসতে পারে, সেই জিনিসটা কিন্তু শোভনবাবু দেখিয়ে দিলেন। এখানে কয়েকটা জিনিস আমি মানে তর্কটা আপনাদের যেটা চলছিল সেটা শুনছিলাম, কিন্তু একটা হিউম্যান লিভিংয়ে তার পার্সোনাল লাইফটাকে উনি বেশি প্রায়োরিটি দেবেন নাকি পলিটিকো সোশ্যাল লাইফটাকে বেশি প্রায়োরিটি দেবেন, সেটা ডিপেন্ড করবে তার সেই রকম সামাজিক এবং টাইমিংয়ের ওপরে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে হায়ারার্কি অফ হিউম্যান লিভিং, অর্থাৎ মানুষ যে আমরা যে বাঁচি, আমাদের একটা হায়ারার্কি অফ নিডস থাকে। প্রথমে আমাদের খাদ্য লাগে, তারপরে আমাদের জামা কাপড় লাগে, তারপরে আমাদের সোশ্যাল নিডস লাগে, তারপরে আমাদের সাপোর্ট লাগে। এইভাবে মানুষ একটা সমাজের মধ্যে বেঁচে থাকে। সাইকোলজিক্যাল নিডস, ইমোশনাল নিডস, ভালোবাসার নিডস এখানে কিন্তু ওভাররাইডিং হয়ে গেছে, এবং সেই কারণেই শোভনবাবুর কাছে আজকে তার পার্সোনাল রিলেশনশিপ ইজ অ্যাট দ্য টপ অফ দ্যাট হায়ারার্কি, এবং সেখানে তার এতটা যে কাজের সুযোগ, রাজনৈতিক প্রতিপত্তি, মিনিস্টেরিয়াল অ্যাম্বিশনস, সব কিছু কিন্তু উনি আজকে দাঁওতে লাগিয়ে দিলেন। এটা হতে পারে শোভনবাবু, কিং এডওয়ার্ড 1936 সালে এনারাই প্রমাণ করে দেন। সুতরাং এবং এটা কিন্তু ন্যাচারালি আমরা দেখে থাকি, আপনি দেখবেন অনেক সিনেমাতে, অনেক সিরিয়ালে, সিনেমাস অ্যান্ড সিরিয়ালস আর অ্যাকচুয়ালি রেপ্লিকেশন অফ হোয়াট গোজ অন ইন দ্য সোসাইটি। সুতরাং আজকালকার যে বাংলা সিরিয়াল, হিন্দি সিরিয়াল বলুন, এরকম অহরহ ঘটছে সমাজের মধ্যে, এগুলো চলছে। এবার হোয়াট পার্সোনাল লাইফ ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ব্যালেন্সটা যদি মেনটেন করতে না পারা যায়, সেখানে এরকম একটা সিচুয়েশান আসে। আবার আমি বলছি, উনি হয়তো ব্যালেন্সটাকে মেনটেন করছিলেন, কিন্তু ওনার কাছে প্রায়োরিটি এখন লাইফে হচ্ছে ওনার পার্সোনাল লাইফ। সেই জন্য উনি বাদবাকি যত সব এক্সটার্নাল প্রবলেমস আছে কিংবা এক্সটার্নাল ক্ষমতা আছে, সেগুলো আপনি বলছেন ছেড়ে দিচ্ছেন। ওনার কাজ, ওনার মেয়রশিপ, সবকিছু সেইগুলোকে উনি সরিয়ে দিয়ে ওনার কাছে এখন তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। তো দুটো কারণ হতে পারে, এক হচ্ছে যে প্রাইভেট এবং পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফটার ব্যালেন্সটা উনি করতে পারছেন না, সেটা একটা হতে পারে। অথবা উনি করতে পারছেন এবং বুঝতে পারছেন যে দুটো এত কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এবং ওনার জন্য দল হয়তো প্রবলেমে পড়ছে, কিংবা দল বুঝতে পারছে যে ওনার
মানসিক যে চিন্তা ভাবনা, মানসিক যে শক্তি, যেটার জন্য তৃণমূল এতটা হেল্পড আউট হচ্ছিল, সেই জায়গাটায় হয়তো কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, উনি হয়তো অন্য জায়গায় নজর দিতে পারছেন না। রত্না চট্টোপাধ্যায় যেখানে শোভন ও বৈশাখীর সম্পর্ক নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, সেখানে শোভন চট্টোপাধ্যায়ও পাল্টা রত্নার দিকে আঙুল তুলেছেন। এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তির নাম টেনে এনেছেন তিনি। যে বাড়ি রাজনীতি করতে গিয়ে অনেক দিকেই হয়তো সেইভাবে আমার নজর দেওয়ার সময় হয়নি। সেই সময় বাড়ির মধ্যে যে অন্দরের চোরা স্রোত বয়ে গেছে, আমি ধারণা করতে পারি না। আমাদের জানেন নির্বাচনে আমাদের একটা অ্যাসেট ডিক্লারেশন দিতে হয়। মুম্বাইয়ে গেছিলেন তখন অ্যাডভোকেটের কাছে, যাবার পরে দিনের পর দিন দেখছি এখানে জমি কেনা, ওখানে এটা কেনা, একটা কোম্পানি ফর্ম করা হয়েছে। যে কোম্পানি, আমাদের জীবন তো এটা নিয়ে নয়। সেই কোম্পানির নামটা হলো জিসিআর। আজকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে। আমি বলি জিসিআর কে? তখন বলে গোপাল, চিকু, রত্না। বাজার থেকে ব্যাপক টাকা ঋণ করা হয়েছে, টাকার যোগান দেওয়া হয়েছে। এটা দিয়ে কী হয়েছে? তখন এই চিকু কে? চিকু নাম শুনতে গিয়ে যে শুনি যে অভিজিৎ গাঙ্গুলি বলে একটি ব্যক্তি, এবং সে ব্যক্তি কে? পরবর্তী ক্ষেত্রে আমার দাদা কিছু সংবাদ দেয়। আমি নির্দিষ্টভাবে সেই দিনই যখন জানতে চেয়েছিলাম, তখনই আমাকে বলেছিল যদি পছন্দ না হয় ডাইভোর্স করে দাও। কে বলেছিল? রত্নাদেবী আমাকে বলেছিল যদি পারে বুকে হাত দিয়ে অস্বীকার করতে বলুন। আমিও তখন এতটা বড় গুরুত্ব দিয়ে দেখিনি, কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে বিভিন্ন কারণে তিনি বাধ্য হয়েছেন যে বিভিন্ন বিষয় এগিয়ে যেতে এই অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। আচ্ছা, এই যে জিসিআর আপনি নাম বললেন, যে নতুন কোম্পানি ফর্ম করা হয়েছে, তাতে লোন নেওয়া হয়েছে, কিন্তু আমি যেভাবে আমার জীবনযাত্রা রাখি, সেখানে কোনো কোম্পানি ফর্ম করব, এটসেট্রা করব, এসবের কোনো অবকাশ ছিল না। আমার ন্যাচারালি এনফোর্সমেন্ট ডিরেক্টরের এনকোয়ারি চলছে, সিবিআইয়ের এনকোয়ারি হচ্ছে, সেখানে সমস্ত কাগজ তৈরি করতে হচ্ছে। তখন আমি জানতে চাই, তখন জানি গোপাল, চিকু, রত্না এই নিকনেম দিয়ে হলো জিসিআর। এই চিকুর নামের পেছনে রয়েছে অভিজিৎ গাঙ্গুলি। কে অভিজিৎ গাঙ্গুলি? এবং তখনই তর্কের ভিত্তিতেই বলে যে যদি পছন্দ না হয় জেনে রাখো এর নাম হলো অভিজিৎ গাঙ্গুলি, যদি পছন্দ না হয় ডাইভোর্স করে দিতে পারো, একদম স্ট্রেট হয়েতে। টিভির পর্দায় শোভনের মুখে এই চাঞ্চল্যকর অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েছেন রত্না। অভিজিৎ গাঙ্গুলি কে? অভিজিৎ গাঙ্গুলি কে? আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক, আমার ছেলে মেয়ে, আমার বাড়ির যে সমস্ত কাজের লোকেরা কাজ করে, জিজ্ঞাসা করুন। একটা আমার থেকেও 15 বছরের ছোট একটা ছেলে, যে যার সঙ্গে আমার একটা বিজনেস সম্পর্ক ছিল, জিসিআর গোপাল, চিকু, রত্না বানিয়ে দিল। গোপালকে, চিকুকে, রত্নাকে হঠাৎ করে নাম দিয়ে বানিয়ে দিল গোপাল, চিকু, রত্না। তিনি জেনে গেলেন, যা মনে আসছেন টিভিতে বসে তাই বলছেন। জিসিআর আমার একটা কোম্পানি, সেই কোম্পানিতে আমি বিজনেস করেছিলাম। সেটা উনি বলছেন যে আমাদের মতো লাইফস্টাইলে নাকি কোনো কোম্পানি হতে নেই। বিজনেসটা আমি করতাম, শোভনবাবু করতেন না। রাজনীতি শোভনবাবু করতেন, আমি করতাম না। তার রাজনীতিতে আমি যেমন নাক গলাতাম না, তিনিও তো কোনোদিনও আমার বিজনেসে নাক গলাননি। কোনো দিনও তিনি আমার বিজনেসে নাক গলাননি। আমি আমার মতন করে সম্পত্তি কিনেছি, জমি, কারণ আমার প্রপার্টি বিজনেস। আপনারা খুব ভালো মতনই জানেন আমাদের লাখ লাখ স্কোয়ার ফিটের গোডাউন আছে, এবং সেই গোডাউন থেকে যে ভাড়া পাই তাই দিয়ে আমাদের সংসার চলতো। সে শোভনবাবু জানে না সে সমস্ত গোডাউন কোথা থেকে এসেছিল, কে করে দিয়েছিল সে সমস্ত গোডাউন। আজকে বড় বড় কথা বলছেন টিভিতে বসে, বৈশাখী ব্যানার্জি, বৈশাখী ব্যানার্জি। বৈশাখী ব্যানার্জি ওনার কী করেছে? কিচ্ছু করেনি। ওনার কাগজপত্র যদি কেউ গুছিয়ে গিয়ে থাকে, সেটা করেছে আমার বড় ভাসুর চন্দন চ্যাটার্জি, করেছে আমার ভাই সুভাষিস দাস, করেছে আমাদের বন্ধু বান্ধব, যারা যে সমস্ত কিছু জানতো, যাদের নামে যেখানে যেখানে যেরকমভাবে বিজনেস করা হয়েছে, তারা গুছিয়ে দিয়েছে। মুখ খুলছেন জিসিআর, আমি মুখ খুলবো? আমি মুখ খুললে শোভন চ্যাটার্জি দাঁড়াতে পারবে? আমি বড় কথা বলে দিলাম আজকে, আমি মুখ খুললে শোভন চ্যাটার্জি দাঁড়াতে পারবে তো? কোন বিষয়? যে কোনো বিষয়। ওই যে উনি বলছেন সম্পত্তি, উনি বলছেন টাকা পয়সা, উনি কিছুই হিসেব রাখতেন না। মুখটা যদি আমি খুলি, শোভন চ্যাটার্জি দাঁড়িয়ে থাকতে পারবে তো? আজ পর্যন্ত ইডিতে গিয়ে যা আমার সমস্ত কিছু ইডিকে আমি দেখিয়ে এসেছি, আমি কোথাও বলেছি যে শোভন চ্যাটার্জির পয়সা, শোভন চ্যাটার্জির সম্পত্তি? বলিনি তো। তাকে তো আমি বিপদে ফেলিনি, আজকে তিনি আমাকে বিপদে ফেলছেন। আমি লাখ লাখ টাকার বাজার থেকে লোন করেছি, দেখান তো ওনার কোথায় আমার লাখ লাখ টাকার বাজার থেকে লোন আছে।
এই সমস্ত কিছু কিন্তু তার কোর্টে গিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। এদিন এ নিয়ে আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শোভনের বন্ধু বৈশাখী। ওনার পরিবারের যে ফাটল ধরেছে, যাকে কেন্দ্র করে ধরেছে, কালকে শোভনদা নিজেই নিজের মুখে সেটা বলেছেন, তার সঙ্গে সম্পর্ক যা শোভনদার কাছে আমি ডকুমেন্টস দেখেছি, যেহেতু শোভনদাও বলেছেন যে ওনার লিগ্যাল কেস আমি দেখেছি, সেই সমস্ত কেসের মেটেরিয়াল দেখতে দেখতে দেখেছি যে 2005-06 থেকে সকাল থেকে রাত অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে ওনার ফোন চলে। তো শোভন চট্টোপাধ্যায়ের যদি পরিবার ভেঙে গিয়ে থাকে আমার কারণে, তাহলে আমার সঙ্গেও এ ধরনের কোনো অস্বাভাবিক জিনিস নিশ্চয়ই ওনার হাতে থাকা উচিত ছিল প্রমাণ স্বরূপ। দ্বিতীয় কথা, আমার যেটা খুব জানতে ইচ্ছে করে যে উনি যখন জানেন স্পেসিফিক্যালি যে আমি ওনাদের ডিভোর্সের কারণ, উনি তাহলে ওনার যে রিটেন স্টেটমেন্ট দিয়েছেন কোর্টের কাছে, সেখানে ওনাকে একজন দেবতুল্য মানুষ বলেছেন। একজন স্বামী যে তার স্ত্রী থাকতে 22 বছরের বিবাহিত জীবন থাকতেও একজন মহিলার প্রতি এত আসক্ত যে 22 বছরের সংসার ছেড়ে চলে আসে, তাহলে তিনি তো দেবতুল্য হতে পারেন না। আইদার উনি অন ওথ মিথ্যে কথা বলছেন, বা টিভির ক্যামেরার সামনে একজন মহিলার চরিত্র হননের জন্য মিথ্যে কথা বলছেন। এর বাইরে আর কিছু বলার নেই আমার। সাধারণত স্বামীর অজান্তে আমরা কোনো বড় বড় ইনভেস্টমেন্ট করি না। আমিও একজন ওয়ার্কিং ওম্যান, কিন্তু এখনও কোনো ইনভেস্টমেন্ট করার সময় স্বামী অ্যাটলিস্ট জানেন বা কনসাল্টেড হন। সেখানে শোভন চট্টোপাধ্যায় একদম অন্ধকারে থাকলেও, আর একজন কি ওনার ভাই বলেছেন তো ভাইয়ের সঙ্গে যদি আমি একটা সম্পত্তি কিনি, এটা তো স্বচ্ছ ব্যাপার। তাহলে তো কি অভিজিৎ গাঙ্গুলি বোধহয় ওনাকে কি কালকে শুনছিলাম জামাইবাবু বলেন, তাই তো? তাহলে জামাইবাবুকে তো জানিয়ে কিনলেই তো সমস্যা সলভ হয়ে যেত। কারণ আপনিও জানেন, আমিও জানি, এবং শোভন চট্টোপাধ্যায়কে যারা খুব ক্লোজলি জানেন তারা এটা জানেন যে শোভন চট্টোপাধ্যায় কারুর ক্ষেত্রে কোনো হৃদয়ের কার্পণ্য যেমন নেই, আর্থিক কার্পণ্য উনি কখনো দেখান না। তো উনি তো ওনার নানান রকম ভাইদের জন্য বিভিন্ন সময় শুনেছি শোভন চট্টোপাধ্যায় থেকে টাকা নিয়েছে। তো এই ভাইয়ের সঙ্গে এত এত সম্পত্তি করেছেন, দেশে বিদেশে এত জায়গায় ঘুরেছেন, এত জায়গায় থেকেছেন, তো সেটা যদি উনি এত স্বচ্ছভাবেই করবেন, তাহলে ওনার হাজবেন্ড জানতেন না কেন? কিছুক্ষণের মধ্যেই তার পাল্টা জবাব দিয়েছেন শোভন পত্নী। আপনার যে পরিবারে ফাটল, তার কারণ হিসেবে আপনি যাকে বলছেন, উনি যেটা বললেন যে পরিবারে ফাটলের পিছনে কারণ রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার পরিবারে যদি ফাটল হতো, উনি তো বললেন 2005-06 থেকে আমি অভিজিৎ গাঙ্গুলিকে চিনি, তাহলে তো 2005-06তেই আমার ফাটলটা হয়ে যেত। 2005 থেকে 18 অবধি টেনে আসতো। একটা বাচ্চা 15 বছর আমার থেকে বয়সে ছোট একটা ছেলে, যা মনে আসছে আজকে, তো আমার মনে হয় কিছুদিন পরে হয়তো আমার থেকে 20 বছর, বা আমার সন্তান যে ঋষি 22 বছর, ওর কোনো একটা বন্ধু আমার বাড়িতে আসলে বলবে তার সঙ্গে আমার প্রেম। কতটা নোংরা জায়গায় গেলে রাত অবধি আপনার সঙ্গে টেলিফোনে কথা হতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার মনে হয় উনি নাকি বলেছেন যে উনি সমস্ত টেলিফোনিক কনভারসেশন কোথা থেকে বের করে দিয়েছেন, দিয়ে উনি কোর্টে জমা দিয়েছেন। আর সেই সমস্ত রেকর্ড কিন্তু আমার কাছেও আছে। আমি যদি তোমাকে এনে এক্ষুনি দেখাই যে আমার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি সকাল থেকে রাত অবধি কথা হয়েছে এবং কত মিনিট বা কত সেকেন্ড করে কথা হয়েছে, তুমি বুঝতে পারবে ওই মহিলা মুখে মেকআপ মেরে বসে কতগুলো মিথ্যে কথা বলে। কারণ কি? বিজনেস, অবশ্যই। কারণ আমি তো তোমাকে বলেইছি যে অভিজিৎ গাঙ্গুলি আমার সঙ্গে একটা বিজনেসে জড়িত ছিল। আর অভিজিৎ গাঙ্গুলি এখন আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে, আমার খুড়তুতো ভাই স্নেহাশিস, সোনা যাকে আমি বলি, তার বন্ধু। এর পাশাপাশি রত্নার বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ তুলেছেন বৈশাখী। 21টা প্রপার্টি ইলেকশন কমিশনের কাছে রত্না চট্টোপাধ্যায় জানাননি, এবং সেটা না, একেবারেই না। এবং শোভন চট্টোপাধ্যায় বারবার সেটা নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠে বলতেন, তুমি আমার কি চরম সর্বনাশ করেছো, তুমি এটা কি করেছো। এবং এই প্রেক্ষিতেই একদিন হঠাৎ করে শোভন চট্টোপাধ্যায় বলেন যে জিসিআর কেন খুলেছিলে, কে এই জিসিআর, এটা কি জিনিস। তখন উনি বলেন যে অভিজিৎ গাঙ্গুলির নাম আমি প্রথমবার শুনি, এবং তারপরে নানান মহল থেকে, মানে দুঃখের বিষয় এই, আমার বলতেও খুব খারাপ লাগছে যে বাড়িতে আমি যেতে যেতে যেটা বুঝি যে বাড়ির প্রত্যেকে জানতেন যে এই ছেলেটি শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে একটি ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেটা কি সম্পর্ক আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু লেট মি বি ভেরি ক্লিয়ার,
এটা এটা আপনাদের মাধ্যমে রত্না চট্টোপাধ্যায়েরও জানা দরকার যে রত্না চট্টোপাধ্যায়ের মনে ঢুকেছে যে অভিজিৎ গাঙ্গুলির বিষয়টি বোধহয় আমি ফ্ল্যাশ করি শোভন চট্টোপাধ্যায়ের কাছে, তা আদেও হয়নি। গত বছর সপ্তমীর দিন শোভন চট্টোপাধ্যায় সেজদা ওনাকে ডেকে, উনি শিপে আছেন, তো তিনি ওনাকে বলেন যে তোর পিছনে তোর স্ত্রী এরকম দীর্ঘ 7 বছর ধরে প্রেম করছে, তুই কিছু জানছিস না, তুই এই বিষয়টার দিকে নজর দে। শোভন চট্টোপাধ্যায় ভেঙে পড়ে, এটা সত্যি যে আমাকে ফোন করে বলেছিলেন যে তুমি একবার এসো, তুমি জানো না আমার জীবনে কি ঘটে গেছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই কেম টু নো অ্যাবাউট দিস অ্যাফেয়ার। এবং এটার পরে যখন শোভন চট্টোপাধ্যায় ওনাকে ধরেন, উনি নিজে অ্যাডমিট করেন, সেটা কিন্তু আমার নিজের কানে শোনা, যে হ্যাঁ যা করেছি বেশ করেছি, তোমার মতো স্বামী থাকলে প্রেম করতে হয়। স্বামীর বান্ধবীর অভিযোগের পাল্টা তোপ দেখেছেন রত্নাও। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যেটা উনি জানালেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি শোভন চট্টোপাধ্যায়কে, সেটা জানিয়েছেন আপনাদের পরিবারের সদস্য শোভন চট্টোপাধ্যায়ের যিনি দাদা, যে বিষয়টা উনি বলছেন তিনি জানিয়েছিলেন। শুনুন, সব থেকে মিথ্যে কথা যেটা উনি বলেছেন, আগের বছর সপ্তমীর দিন নাকি আমার সেজ ভাসুর ওনাকে বলেছে, সেজদা আমার যে ভাসুর জাহাজে থাকে, উনি বললেনও সেটা। প্রথম কথা বলি, গেল বছর সপ্তমীর দিন আমি লন্ডনে ছিলাম, আর গেল বছর সপ্তমীর দিন আমার জা এবং আমার ভাসুর ওরা মহারাষ্ট্রের 5খানা শিবলিঙ্গ আছে যেগুলোকে জ্যোতির্লিঙ্গ বলে, সেগুলো দর্শনে গেছিল। সপ্তমীর দিন আমিও লন্ডনে ছিলাম, তারাও কলকাতায় ছিল না, শোভনবাবুও কলকাতায় ছিল না। সেদিন একটা ইনসিডেন্ট হয়েছিল, শোভনবাবু বৈশাখী ব্যানার্জিকে নিয়ে গঙ্গা কুটিরে গেছিলেন এবং সেখানে আমার ছেলের 4টে বন্ধু গেছিল। তারা বৈশাখী ব্যানার্জিকে ভেবেছে আমি এবং শোভন চ্যাটার্জি। তারা ওখান থেকে ফোন করে আমার ছেলেকে বলে যে তোর মা আর বাবা এসে গঙ্গা কুটিরে আছে, আমরা দেখতে পেয়েছি। আমার ছেলের তো মাথা গরম হয়ে গেছে, আমার মা কোথা থেকে এলো, আমার মা তো লন্ডনে। তখন আমাকে ছেলে ফোন করলো লন্ডনে, মা শোনো বাবাকে সাবধান করে দাও, আজকে আমার জন্য বাবার এই নষ্ট হওয়ার কথা, বাবার জন্য আমার নষ্ট হচ্ছে। আমাকে বন্ধুরা ফোন করে বলছে যে বৈশাখী ব্যানার্জিকে নিয়ে গঙ্গা কুটিরে বসে আছে। আমি সঙ্গে সঙ্গে শোভনকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি যেখানেই থাকো বাড়ি চলে আসো, ঋষি কিন্তু প্রচণ্ড ক্ষেপে গেছে। তখন বললো কেন? আমি বললাম ঋষির বন্ধু ওখানে আছে, তুমি যেখানে আছো বৈশাখীকে নিয়ে সেখানে ঋষির বন্ধুরা আছে, অথবা তারা খবর দিয়েছে তুমি কাকে নিয়ে ওখানে বসে আছো, এসব করো না, কারণ বাড়ি যাও, পুজোর দিন বাচ্চাদের সঙ্গে থাকো। সে বছর গত 5টা দিন ওই বৈশাখী ব্যানার্জি আমার বরকে তো ঘরে আসতেই দেয়নি, কোথায় কোথায় তারা ঠাকুর দেখেছে, ঘুরিয়ে বেরিয়েছে। যাক, আমার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি যখন ছিলাম না সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু যে সপ্তমীর দিন ওনার তো আসলে মনে থাকছে না, মিথ্যে কথা বললে না, জানেন তো সপ্তমীটা কালকে অষ্টমী হয়ে যাবে, কালকে অষ্টমীটা পরশু নবমী হয়ে যাবে, ওনার মনে নেই। অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলতে গিয়ে উনি গুলিয়ে ফেলেছেন যে সপ্তমীর দিন উনি ছিলেন গঙ্গা কুটিরে আর আমার সেজ ভাসু ছিলেন মহারাষ্ট্রে। অতএব মহারাষ্ট্রে থেকে গঙ্গা কুটিরে ফোন করে এইসব কথা বলেন। এত বড় অসভ্য মহিলা যে আমার যে সমস্ত কাগজপত্র ইডিতে জমা আছে সেগুলো উনি টিভিতে বসে বলছেন। উনি জানেন এর প্রতিক্রিয়া কি হবে, আমি কি করতে পারি ওনার বিরুদ্ধে। আমার যে সমস্ত কাগজপত্র, আমি কোনো কিছু লুকোইনি, সমস্ত কিছু আমার ইডির কাছে জমা আছে, সেই ব্যাপারে উনি টিভিতে বসে মুখ খুললেন কেন? আপনি তো শোভনবাবুর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। আপনি ফেসবুকের যখন বৈশাখী ব্যানার্জির ফেসবুকে ঢুকবেন না, তলার দিকে যাবেন, তখন দেখবেন ওই 300 টাকা 400 টাকার যে সরস্বতী ঠাকুরকে পরায় শাড়ি আর গয়না কি বলে ওই ইমিটেশনের জাঙ্ক জুয়েলারিগুলো পরে থাকতো। আর এখনের ছবিগুলো দেখবেন, লক্ষ লক্ষ টাকার হীরের গয়না, সোনার গয়না পরে ঘুরে বেড়ায়। কোথায় পাচ্ছে সে সমস্ত টাকা? প্রফেসরের মাইনা কত প্রফেসরের মাইনে? 50,000, 60,000, 1 লাখ। ওই 1 লাখ টাকা দিয়ে উনি 1 বছরে কোটি কোটি টাকার গয়না কিনছে। বলেছি না, আমাকে মুখ খোলালে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জি দুজনের কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। মুখ না খোলানোই ভালো। চুপ আছি, চুপ থাকতে দিন। টিভিতে বসে যত বলবেন আপনাদের নোংরামো তত রাস্তায় আসবে। আমাকে যত নোংরা করতে যাবেন আপনি তত নোংরা হবেন। সারা ওয়েস্ট বেঙ্গল কলকাতার লোক জানে তুমি কি নোংরামো করছো। তুমি আমার গায়ে নোংরামি ঢালতে এসছো। সারা পর্ণশ্রী লোককে, আমি তো আজকে 23 বছর ধরে পর্ণশ্রীতে আছি, পর্ণশ্রীর একটা লোককে ধরে নিয়ে গিয়ে আপনারা ইন্টারভিউ করে বলুন তো শোভন চ্যাটার্জির বইয়ের চরিত্র খারাপ। কিন্তু বৈশাখী ব্যানার্জির সম্বন্ধে কলকাতা শহরে গিয়ে একটু নাম বলুন, দেখুন ফরফর করে সব নাম বলে আসবে, কটা লোকের সংসার ভেঙে এসছে।
আপনার হাজবেন্ড শোভন চট্টোপাধ্যায়কে বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের সম্পর্ক রয়েছে। আপনার হাজবেন্ড জানিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে? সেটা সম্বন্ধে আমি কিছু জানি না। আমি এক্ষুনি শুনতে পারলাম যে বৈশাখী ব্যানার্জি এই কথাটা বলেছেন। সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তবে উনি যেটা বলেছেন সপ্তমী দিন, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমরা 2017-র সপ্তমী দিন তো আমরা এখানে ছিলাম না। আমরা ষষ্ঠী দিনই আমরা মহারাষ্ট্রতে পঞ্চজ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করতে চলে গেছিলাম। হ্যাঁ, আমি, আমার হাজব্যান্ড আর একটি অন্য। সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি চিনতেন আপনি বা আপনার হাজব্যান্ড? হ্যাঁ, চিনতাম অনেক দিন ধরেই চিনি আমরা ওকে, বহুদিন ধরেই আমরা চিনি। আমার ছোট ভাইয়ের মতনও। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক একদম ভাই, ওকে দিদি ভাই ডাকে। আপনার হাজব্যান্ড জানতেন? হ্যাঁ, একদম জানতেন। সেটা আমি জানি না। একদম মিথ্যে, সরাসরি মিথ্যে কথা। কুৎসা রটানো হচ্ছে না। কারণ যেহেতু রত্না ওর বৈশাখীর নামে সব বলে দিয়েছে, তাই জন্য এখন বৈশাখী তো রত্নার সম্বন্ধে কাদা ছুটতেই হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কালকে দেবাশিস নস্কর, আগামীকাল আরেকজন বেরোবে। 100 বার গোটা পরিবার জড়াচ্ছে। কারণ আজকে আমার হাজব্যান্ডকে জড়িয়েছে, কাল আমায় অন্য কিছু বলে আমার নামেও কিছু হয়তো জড়াতে পারে। সুতরাং আমাদের মধ্যে একটা বিশাল বন্ডিং ছিল। আমরা সত্যি ভেঙে পড়েছি আমরা। শোভনের স্ত্রীর মতোই তার শ্বশুর তথা মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসও আঙুল তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকেই। যে বিষয়টা বলছেন উনি ঘনিষ্ঠ মহলে, যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম বলা হচ্ছে এর পিছনে, গোটা ঘটনার পিছনে, কিন্তু আসলে একটা চক্রান্ত করা হয়েছে ওনার। চক্রান্তটা কি ও বলুক না, চক্রান্তটাও বলুক। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে বান্ধবী, ছেড়ে দাও না কিছুদিনের জন্য বান্ধবীকে, জলটাকে সোজা করে দাও না, বান্ধবীর মতো থাকুক, কে নিষেধ করেছে? বলেছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়েও বলেছেন যে সেই বান্ধবী বিপদের সময় একেবারে পাশে ছিল। বিপদটা কিসের ছিল? বিপদ তো আরও ছিল, ববির ছিল, সুব্রত মুখার্জির ছিল, আরও অনেক মন্ত্রীকে তো এই বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে। তারা কি সবাইকে ওর মতো একজন বান্ধবী জোগাড় করে নিয়েছে? হ্যাঁ, কে বলছে না? বৈশাখীকে জোগাড় করেছে, ও আদার্সকে জোগাড় করেছে। তারা সবাই তো ওর মধ্যে একটা বিপদে পড়েছিল সেই সময় তো এইসব ঘটনা। দেখুন, বললে আমার কাছে প্রমাণ নেই, আমি তো সেভাবে বলতে পারি না, কারণ আমি অভিযোগ করতে পারি না। তবে বাস্তব ও যেটা যাকে ঢাকতে চাইছে সেই হলো ওর কাল। দুলালবাবু বলেছেন আপনার সম্মান হলে আপনি ছেড়ে দিচ্ছেন না কেন বন্ধুত্ব, বা দূরে সরে যাচ্ছেন না কেন? প্রথম কথা, আমি দুলালবাবুর কথায় তো বন্ধুত্ব করিনি, ওনার নির্দেশে আমি সরবও না। আর বন্ধুত্ব কি এরকম এক্সপেরিমেন্ট, একটা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার জিনিস নাকি? সরে যাব, কাছে আসব? বন্ধুত্ব তো শাশ্বত। এই বিষয়ে আবার এ ধরনের এই কথাগুলো খুব বালকিল্য অ্যাটিটিউড। আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। রত্না নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বৈশাখী, পাল্টা জবাব দিয়েছেন রত্না। আমি আপনাদের চ্যানেলে একদিন সকালবেলা দেখলাম যে চিৎকার করে একজন মহিলা সিকিউরিটি গার্ডের সঙ্গে রত্না চ্যাটার্জি ঝগড়া হচ্ছে। তার 2-3 দিন পরে আমি সেই মহিলাকে শোভন চ্যাটার্জি বাড়িতে এসে ন্যারেট করতে শুনলাম যে কিভাবে রত্না চ্যাটার্জি রাত্রিরের অন্ধকারে নাকি জিনিসপত্র পাচার করে দিচ্ছে বাড়ির মধ্যে, এবং ওকে বলে যে না, তুমি একদম কিচ্ছু রিপোর্ট করবে না। এবং তার বক্তব্য যে অভিজিৎ গাঙ্গুলি ছবি দেখানো মাত্র সে রেকগনাইজ করে বলে হ্যাঁ এও আসে, আর একজন ওনার খুব ঘনিষ্ঠ কেউ আসতে থাকে, এই সমস্ত কে দেবাশিস নস্কর বলে একটি ছেলে, এরা সব রাত্রি 2-2-2:30 অবধি রত্না চ্যাটার্জির সঙ্গে সময় কাটাচ্ছে, এই সমস্ত ইরেলিভেন্ট কথাবার্তা বলেন। তখন আমি বলি হ্যাঁ, সেই দিনকেই উনি আমাকে বলেন যে ম্যাডাম, আমি তো মেয়রের সিকিউরিটি, আপনি একটু স্যারকে বলুন আমি যেন তার কমিজরেট পার্কস অ্যান্ড ফেসিলিটিস পাই। তাই আমি বললাম তুমি তো মেয়রের রিক্রুট নও, তুমি তো এসছো এজেন্সির থ্রু দিয়ে, তো তুমি পার্কস অ্যান্ড ফেসিলিটিস পাবে তার মতো করে। আমি কেন স্যারকে বলতে যাবো? এই স্পর্ধাও আমার নেই, এই এখতিয়ারও আমার নেই। দ্যাট ওয়াজ অল, মানে আমার সঙ্গে তার ইন্টারাকশন ওখানেই শেষ হয়। এরপরে একটা খুব বাজে ফ্লিমজি ইনসিডেন্ট ঘটে, শোভনদা ওনাকে ছাড়িয়ে দেয়। এর বেশ কিছু মাস পরে হঠাৎ করে আমাকে একটা SMS আসে যে ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট দ্য কেস
প্লিজ কন্ট্যাক্ট মি। এবার আমারও একটা কেস চলছে হাইকোর্টে, তো আমি ভাবলাম যে আমার কেস কি না, তবুও আমি সাধারণত অচেনা নাম্বারে ফোন ধরি না, অচেনা নাম্বারে SMS-এর উত্তর দিই না, আই ইগনোরড। তারপরে আবার একটা ফোন আসে, একটা SMS আসে যে রত্না চ্যাটার্জি সম্পর্কে কিছু জানতে হলে কন্ট্যাক্ট মি। তখন আমি জিজ্ঞাসা করি হু আর ইউ, মানে সেই SMS-ও আমার কাছে আছে, আমি আপনাকে দেখাতে পারি। সেই SMS দেখে তখন সেই ফোন নাম্বার থেকে আমাকে একজন ফোন করে, তখন রাত্রির 11টা বাজে, বলে আমি মৌয়ের হাজব্যান্ড। মানে মৌকে বলল যে শোভনবাবুর বেহালার বাড়িতে উনি সিকিউরিটি গার্ড ছিলেন, তো আমি ওর হাজব্যান্ড, ম্যাডাম আমি আপনাকে কিছু জিনিস জানাতে চাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আলাদা। তো আমি বললাম কি জানাতে চান? তা বলছে আপনার লাইফ খুব রিস্ক আছে, আপনার মেয়েরও খুব লাইফ রিস্ক আছে, রত্না চ্যাটার্জি সুপারি কিলার হায়ার করার জন্য আমাদেরকে এঙ্গেজ করছেন, আমাদেরকে প্রচুর টাকাও দিয়েছেন, কিন্তু আমি আপনাকে সব ফোনে বলতে পারবো না, আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, আর আপনি আমাকে একটু দেখবেন, এটা উনি বলেন। তো আমি ফোনটা পেয়ে আমি আদৌ তার ফোনটাকে গুরুত্ব না দিয়ে আমি ওয়েট করি যে আর কখনো করে কিনা। তারপর আবার একদিন করে উনি ঠিক এই কথাই বলেন যে দেখুন উনি কিন্তু কোর্টে সমস্ত লয়ার, আপনার যিনি লয়ার তাকেও অর্থ দিয়ে পারচেস করে নেওয়ার চেষ্টা করছে, আপনি শোভনবাবুকে এটা জানাবেন। তা আমি বললাম আপনি শোভনবাবুকে কেন ডাইরেক্টলি করছেন না? তখন বলছে যে তার কারণ হচ্ছে শোভনবাবুর স্ত্রীর টার্গেট হচ্ছেন আপনি এবং আপনার পরিবার, তাই জন্যই আপনাকে জানাচ্ছি। তখন আই থট যে আই শুড নট ইগনোর, কারণ আমি আমার ব্যাপারে বেপরোয়া হতে পারি, আমি আমার সন্তানের প্রতি দায়বদ্ধ, আমার পরিবারের সিকিউরিটি বিষয়ে দায়বদ্ধ। তখন আমি পুলিশ কমিশনারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করি, এবং যাতে শোভন চট্টোপাধ্যায় পুরো বিষয়টা জানে, আমি শোভন চট্টোপাধ্যায়কে বলি আপনিও আমার সঙ্গে চলুন। আমি ওনার সঙ্গে যাই, গিয়ে রাজীব কুমার সাহেবকে পুরোটা ইনসিডেন্টটা ন্যারেট করি। উনি আমায় আশ্বস্ত করেন যে সবসময় এত টেন্স হবেন না, কিন্তু আপনি বিষয়টা, আমি বললাম দেখুন আমি চাই যে এই বিষয়টা আপনাদের সামনেই ওকে ডেকে শুনি যে কি অ্যাকচুয়ালি ঘটেছে, কে এরা, আদৌ এরা সত্যি কথা বলছে কিনা, আদৌ রত্না আমাকে মারার চেষ্টা করছে কিনা। কারণ এক্ষেত্রে বলে রাখা দরকার যে রত্নার এই অভিজিৎ গাঙ্গুলি বিষয়টা যখন এক্সপোজড হয়, উনি আমার সঙ্গে লাস্ট যেদিন কথা হয় তখন আমাকে বলেছিলেন তুমি জানো না আমার বাবাকে কলকাতা শহরে তোমার একটা অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলেছেন যে তোমার লাশ পুঁতে দেওয়া হবে। তো ন্যাচারালি দেখুন আমি এই সমস্ত বিষয়ে আমি গুরুত্ব দিই না, আমি এ ধরনের ফাঁকা আওয়াজে যে ভীত কম্পিত হয়ে যাই তাও নয়। তখন আমি একজন পুলিশকে, ওনারা ডেপিউট করেন যে এই ছেলেটিকে ডাকা হোক। পুলিশের সামনেই 14ই আগস্ট শোভনবাবু বেহালায় একটা পতাকা উত্তোলনের প্রোগ্রামে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন, উনি পতাকা উত্তোলন করে চলে আসেন, তারপরে আমিও যাই, এই মেয়েটির হাজব্যান্ডও আসে। সেইখানে যে ন্যারেশন অফ ইনসিডেন্ট সেটা আপনি সেটা এত ভয়ঙ্কর আপনি ভাবতে পারবেন না। সেখানে বলছে যে এই মেয়েটি ওকে ওই মেয়েটি যখন অসুস্থ হয়েছে তখন রত্না এবং ওর একটি ভাই আছে, সেই ভাইকে নিয়ে ওখানে যায়, নিজের ভাই না আর একজন মাস্তুতো ভাই আছে, তাকে নিয়ে যায় এবং তাকে আর্থিক দেয়, সাহায্য করে বলে যে তুমি বলো যে তুমি অসুস্থ হয়ে পড়েছো, বৈশাখী ব্যানার্জি তোমাকে কিছু খাইয়ে দিয়েছে সেই কারণে। তা আমি তখন আমার কাছে সেটা পুরোটা রেকর্ডিং আছে, আপনি শুনলেই বুঝবেন। আমি তখন হেসে বলি যে আপনি বললেই আমি দোষী হয়ে যাব? তখন বলে যে ম্যাডাম আমাকে বলে যে সুপারি কিলার খুঁজতে, প্রথমে মৌয়ের হাজব্যান্ডকে বলে যে তুমি কি কিছু টাকা নিয়ে ওকে মেরে ফেলতে পারো। যাদবপুর পুলিশ স্টেশনের সামনে মিট করে তারা বাঘাযতীনে কোনো একটা ফ্ল্যাটে যায়, সেই ফ্ল্যাটটি হচ্ছে ওর মাস্তুতো ভাইয়েরই, এবং সেখানে বসে আমাকে মার্ডার করার প্লট হয়, তার একটা অ্যাডভান্স দেওয়া হয়। আমি তো প্রথম কথা আমি সম্পূর্ণভাবে কমিশনারকে এটা জানাই, লিখিতভাবে জানিয়েছি 24শে আগস্ট আমি এটা কমপ্লেন করি, এবং এখানে আপনি দেখবেন ধাপে ধাপে যা ইনসিডেন্ট বলা হয়েছে, হ্যাঁ ধাপে ধাপে আমি 7খানা পয়েন্ট করে আমি পুরো জানাই। এবং শুধু তাই নয়, আমার কাছে একটা ভিডিও রেকর্ডিং, যে রেকর্ডিংটা শুধু আমার কাছে, আমি শুধু অডিও করতে পেরেছিলাম, কারণ ছেলেটি যদি জানতো যে আমি রেকর্ডিং করে ফেলেছি সে হয়তো আর কথা বলতে নাও পারতো। সেই ভিডিও রেকর্ডিংটা পুলিশও করে, স্পেশাল ব্রাঞ্চ থেকে ওনারা অভিযোগপত্রে
সুপারি কিলার থেকে শুরু করে কে বিষ মেশানোর অভিযোগ সব কিছু রয়েছে। আপনাকে বলি, আমার হেডিং ছিল, সাবজেক্ট ছিল এঙ্গেজিং সুপারি কিলার অ্যান্ড ফান্ডিং ওয়ান মৌ শীল, ওয়াইফ অফ বিনোদ শীল, অ্যালিজেডলি ফর কিলিং দ্য আন্ডারসাইন্ড। হ্যাঁ, অ্যান্ড হু হ্যাজ ডান ইট? রত্না চ্যাটার্জি, ওয়াইফ অফ শোভন চ্যাটার্জি। এটা নিয়ে কি এবার পারসিউ করবেন? কেন এফআইআর? হ্যাঁ, কেন এফআইআর হলো না? কেন এটার কোনো ইনভেস্টিগেশন হলো না? নাকি যারা দুজন সত্যি কথা বলে দিয়েছে তাদেরও মুখ বন্ধ করে দেওয়া হলো কোনো প্রেশারে? সেটাও আমি খুঁজে বার করব। কারণ আমি মনে করি যে এটা আমরা এখনও এমন জায়গায় বাস করি না যেখানে আইনের প্রোটেকশন সমস্ত সিটিজেনকে ইকুয়ালি দেওয়া হয় না। শোভন চ্যাটার্জি একজন বাউন্সার মহিলাকে পাঠিয়েছিল। আমার মনে হয় খেলাটা বাউন্সার মহিলাটা খেলেছে। ও কি করেছে, ও একদিন আমার কাছে এসে কেঁদে কেঁদে বলল যে বৈশাখী ওকে তাড়িয়ে দিয়েছে। একদিন মহিলাটি হঠাৎ আমার কাছে এসে বলল কাঁদতে কাঁদতে, ম্যাডাম আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, বৈশাখী আমাকে সন্দেশের মধ্যে কি খাইয়ে দিয়েছে, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি, আমি হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলাম, আমার দেখুন না আমি মরতে মরতে বেঁচে গেছি, আমাকে বৈশাখী মেরে ফেলার চেষ্টা করেছিল, আপনাকে অনেক কথা বলার আছে, প্লিজ আপনি একদিন আমায় দেখা করুন। আমি ঠিক আছে, দেখা করো, কোথায় করুন? আপনি যাদবপুর থানার ওখানে আসুন। আমিও গেলাম যাদবপুর থানায়। তখন বলল যে আমাকে বৈশাখী বলেছে আপনাকে যেইভাবে হোক পটিয়ে এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে চলুন ম্যাডাম, কোথাও কফি খেতে যাই বলে নিয়ে যাব বালিগঞ্জের দিকে, সে তারপরে বৈশাখী আপনাকে বুঝে নেবে। আমি কি মার্ডার করবে? হ্যাঁ, আপনি খুব সাবধানে থাকবেন, ও কিন্তু আপনাকে মারার চক্রান্ত করছে। এই কথাটা কিন্তু আমি একদিন পর্ণশ্রী থানার ওসি মনোজবাবু, মনোজ কুমার ঝা এবং ওনারা একজন অফিসার এসেছিল, আমি ওনাকে জাস্ট বলে রেখেছিলাম যে স্যার এরকম একটা ঘটনা কিন্তু আমি শুনেছি।